বের হয়ে আবার ঢুকছে হয়তোবা। মিটিং লাইভ শুরু হয়েছে। দেখি কনফার্ম করলে আলটিমেট তারপরে করা যাবে। আচ্ছা, ওকে, শুরু হয়েছে। হ্যালো, আপনাদের সবাইকে স্বাগতম বায়ু বাংলার পক্ষ থেকে। আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ। আলটিমেট জীবিকার তাগিদে মানুষের তার প্রয়োজনে গ্রাম থেকে শহর, শহর থেকে দেখা গেছে যে আরো বেটার লাইফ পাওয়ার জন্য মানুষ প্রবাসে যাওয়া শুরু করে, এবং সেটা বিভিন্ন কারণে হতে পারে, জীবিকার তাগিদ হতে পারে বা কেউ উচ্চশিক্ষার জন্য। তো আমরা আজকে কথা বলবো এমনই একজন অভিজ্ঞ লোক যার মেইনলি মাইগ্রেশন রিলেটেড ব্যাপক একটা অভিজ্ঞতা আছে। তার সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব বিভিন্ন ধরনের প্রেক্ষাপট এবং অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধরনের ইনসাইট। এখন পৃথিবীব্যাপী দেখা গেছে একটা ভালো পরিমাণে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, প্লাস যেহেতু এই অবস্থায় পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক একটা সংকট তৈরি হচ্ছে, যেটা 2008 সালে একটা ইনফ্লেশন ছিল, ওই রকম একটা অবস্থায় আমরা বলতে পারি। তো বেটার জীবনের জন্য বাংলাদেশ থেকেও তরুণ যারা আছে তারা চাচ্ছে ইউরোপ বা অন্যান্য যে উন্নত দেশগুলো সেখানে আসার জন্য। তো এটা অনেকটাই আমরা বলতে পারি যে সভ্যতা যখন তৈরি হয়েছিল, যেমন সেটা ছিল অনেকটাই নদী কেন্দ্রিক। সেই সভ্যতাগুলো ছিল অনেকটা এরকম যে মেসোপটেমিয়া, মিশরীয়, এই সভ্যতাগুলো অনেকটা রিসোর্সফুল, যেখানে রিসোর্স ছিল মানুষ সেইখানে ভিড় করা শুরু করে, নদী অববাহিকায় সেই জিনিসটা ছিল। বাট এখন তো সেই জামানা নাই। তো এখন যে জিনিসটা হয়েছে, উন্নত প্রযুক্তি নির্ভর যে সভ্যতাগুলো আছে ইউরোপে বা অন্যান্য উন্নত দেশগুলোতে, সেইখানে মানুষ ভিড় করতেছে। তো ওই যে সভ্যতার পরিবর্তনের সাথে সাথে প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, তো সেটার যে রাজনৈতিক রিলেশন এবং বাংলাদেশের যে ওভারঅল যে মানুষের যে ইম্প্যাক্ট গুলো এই প্রেক্ষাপটে, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের সাথে আমাদের গেস্ট হিসেবে আছে আব্দুল কাদের ভাই। তিনি মূলত পড়াশোনা করেছেন বাংলাদেশের ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এর উপর তিনি সেখান থেকে মাস্টার্সও করেছেন। তারপর তিনি চলে আসেন 2021 সালে মূলত ইউরোপে এরাসমাস মান্দু জয়েন্ট মাস্টার্স ডিগ্রি করতে। এখানে তিনি পড়াশোনা করেছেন ইউরো কালচারের উপর। তো এখন তিনি পড়াশোনা করতেছেন, পিএইচডি করতেছেন ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে। তো আমরা দেখার চেষ্টা করব তার যে কাজগুলো এই পিএইচডি লেভেলে, প্লাস পড়াশোনা এবং ওভারঅল যে যাত্রাটা, সেটার আলোকে ইউরোপিয়ান মাইগ্রেশন এবং পলিটিক্স এবং সেফ অ্যান্ড লিগ্যাল পথওয়ে নিয়ে। তো প্রথমেই আমরা আমাদের গেস্টকে স্বাগতম জানাবো। আব্দুল কাদের ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ধন্যবাদ মাসুম, আপনি ইনভাইটেশনের জন্য। এবং অনেক সময় আমরা মাইগ্রেশনকে খুব ওভার সিম্পলিফাইড করি অথবা ওভার এম্পাসাইজ করি, দুইটা আমরা ট্রেন্ড দেখি। হ্যাঁ, আজকের আলোচনা, আমি রিসেন্টলি একটা পাবলিকেশনের কাজ করতেছি, এটা হলো বাংলাদেশের মাইগ্রেশন হ্যাঁ ভাই, জার্নি। এইখানে যে জিনিসটা হলো যে আমরা আসলে ভাই, যে জিনিসটা আমরা তিনটা প্রেক্ষাপটে এটা ভাগ করে আস্তে আস্তে আমরা জিনিস আপনার রিসার্চে আসবো। প্রথমে আমরা জানার চেষ্টা করব যেটা হলো আপনার বাংলাদেশের যে অভিজ্ঞতা, দেন ইউরোপ, তারপরে হলো আপনার কাজের যে মাইগ্রেশন নিয়ে কাজগুলো, সেই ব্যাপারগুলো। তো আলটিমেট আমি যে জিনিসটা বলবো যে বাংলাদেশে আপনার এই রিসার্চ করার যে প্রেক্ষাপট বা এই রিলেটেড টপিকস গুলো নিয়ে কাজ করার যে প্রেক্ষাপট, সেটা কি বাংলাদেশ থেকে তৈরি হয়েছে নাকি ইউরোপে আসার পরে সেই ইন্টারেস্টটা গ্রো করছে? আমার ব্যাচেলর মাস্টার্স বাংলাদেশে। আমি ব্যাচেলর মাস্টার্সের পরে 10 বছর বিভিন্ন এনজিওতে কাজ করি। বেসিক্যালি আমি এনজিওতে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি কাজ করতাম। কিন্তু আমার ব্যাচেলর মাস্টার্সের যে রিসার্চ যেগুলো ছিল, এগুলো খুবই আমি এটা কি বলি, বিভিন্ন ডিরেকশনের, এটারও ইউনিডিরেকশনাল ছিল না। এরপরে জব করলাম এনজিওতে বিভিন্ন জায়গায় রিসার্চ ম্যানেজার হিসাবে, খুবই মাল্টি ডাইভার্স ডিরেকশনাল, যেটা কেরিয়ারের জন্য খুবই হার্মফুল। এরপরে কোভিডের সময় কোভিডের সময় তো আমি মুভ করলাম। আচ্ছা, তাহলে আমি ছোট করে বাংলাদেশে আমাদের একাডেমিয়া এবং আমি যেই
যেই ক্যাটাগরির রিসার্চ করি ওইটার একটু ব্যাকগ্রাউন্ড। বাংলাদেশে আমি যেখানে পড়াশোনা করছি বেসিক্যালি ওখানকার যেই সিলেবাস এবং আমাদের পলিটিক্যাল সায়েন্সগুলো হাইলি গ্রাম কেন্দ্রিক রিসার্চ করে, হাইলি গ্রাম কেন্দ্রিক, গ্রাম, রিলিজিয়াস লিডার, গ্রামের পলিটিক্স, এগুলো খুবই এম্পাসাইজ দেয়। তো এম্পাসাইজ দেওয়ার কারণে আমি রিসেন্টলি কিছু ট্রেন্ড দেখি যে গুড গভর্নেন্স নিয়ে। আমি যতদিন ছিলাম বাংলাদেশে ততদিন আমি এটাই দেখে আসছি যে এই ট্রেন্ডটা একটা ডমিনেন্ট ট্রেন্ড, যে গ্রাম কেন্দ্রিক রিসার্চ করা পলিটিক্যাল সায়েন্সে। যদিও ওভারঅল বিশ্ব অনেক যোজন এগিয়ে গিয়েছে, বাংলাদেশে আমাদের ডমিনেন্ট দুইটা বিষয়, যেমন মাইগ্রেশন, সেকেন্ড হইলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এগুলা নিয়ে আমাদের পলিটিক্যাল সায়েন্সের রেয়ার কিছু রিসার্চ হয়। যে জায়গাগুলোতে বেসিক রিসার্চের মেসিভ সুযোগ আছে, কারণ আপনি ফান্ডেড যে রিসার্চগুলা এগুলো শুধুমাত্র স্পেসিফিক ওদের ইন্টারেস্ট রিলেটেড প্রজেক্ট হয়। কিন্তু ইউনিভার্সিটিগুলোতে আপনার সরকারি ফান্ড থাকে, সরকারি ওপেন ফান্ড থাকে, যেগুলা ব্যাচেলর মাস্টার্সের রিসার্চগুলা, পিএইচডি, এমফিল এর রিসার্চগুলো, এগুলা এটা একটা দেশের কোর জায়গা রিসার্চের। অনেকে হয়তো ভুল করবে, কেন ইউনিভার্সিটি দরকার, কেন পিএইচডি দরকার, কেন এমফিল দরকার, কেন মাস্টার্সের থিসিস দরকার, কেন ব্যাচেলরের থিসিস দরকার? বেসিক্যালি এই আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যেগুলা, এগুলার জন্য এই রিসার্চগুলা দরকার। কারণ এখানে আপনি আপনার মতো করে আমার ইন্টারেস্ট সলভ করে, আমার ইন্টারেস্টের হাইয়েস্ট করবে। কারণ আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রির কি সমস্যা হইতেছে, অথবা আমার মাইগ্রেশনের কি সমস্যা হইতেছে, এটা ইউরোপের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট না। ওদের হয়তো বা কোনো একটা পোর্শনে ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু হোল মাইগ্রেশন গভর্নেন্স কিভাবে চলতেছে এটা ওদের দেখার বিষয় না, অথবা মিডল ইস্টেরও দেখার বিষয় না। ওরা আমাদের এখান থেকে লেবার নিতেছে, আবার লেবাররা ওদের ন্যাশনাল ডেভেলপমেন্টে কাজ করতেছে। কিন্তু আপনার বেসিক্যালি অরিজিন কান্ট্রি বাংলাদেশে, ওখানে কিভাবে লেবারগুলা ক্রিয়েট হইতে আছে, এটা নিয়ে ওদের মানে ন্যাশনাল ইন্টারেস্ট না, এটা হলো আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের ন্যাশনাল। তো এখানে আমাদের আমাদের একাডেমিয়াতে ডাইভার্স কোনো নাই, যেটার মধ্যে আমি দেখি আমাদের গ্রাজুয়েটরা প্রচুর স্কিল্ড হয়ে বাইরের থেকে স্কিল্ড হয়ে ঢুকে, কিন্তু ওই বর্ডার পর্যন্তই ওই স্কিলটার স্ফুরণ, যেটাকে আমরা বলি এনলাইটমেন্ট থাকে। বর্ডারের ভিতরে আমি দেখি না, এটা রেয়ার আছে, তবে ওইটা এক্সাম্পল না। কারণ যেই পরিমাণ গ্রাজুয়েট বাংলাদেশে ঢুকতেছে বাহিরের থেকে, আবার বাংলাদেশ থেকে বের হইতেছে, এই পরিমাণ স্ফুরণ ঘটলে এই পরিমাণ ডিভাস্টেশন এভরি সেক্টরে হয় না। আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি খুবই দেখবেন যে সেক্টরগুলা কিভাবে ডেভেলপ হয়। ইভেন আমি শুধুমাত্র মাইগ্রেশন গভর্নেন্স সেক্টরটার যদি বলি, এটা হলো হাইলি আইসোলেটেড, হাইলি নেগলেক্টেড, এবং এত পরিমাণ অব্যবস্থাপনা। এটা ওই যে চেষ্টা করব, যেটা হলো যে পলিসি এন্ড পলিটিক্স এর যে ব্যাপারটা মাইগ্রেশনে বাংলাদেশের পলিসি লেভেলে এই ফান্ডিংটা কি পরিমাণে বাংলাদেশে যেহেতু কাজ করার অভিজ্ঞতার আলোকে বলতেছেন, তো সেই ক্ষেত্রে এটা কি পরিমাণ ফান্ডিং আছে যারা ফিউচার জেনারেশন বাংলাদেশে যারা এই নিয়ে কাজ করতে চায় পলিটিক্স এবং পলিসিতে মাইগ্রেশন রিলেটেড, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রেক্ষাপটে ফিল্ড লেভেলে কাজ হয় সেটা কি পলিসি লেভেলে কোনো কাজে আসে, নাকি আলটিমেট জাস্ট ওটা খাতা কলমেই থেকে যায়? আর একটা হলো সেটা হলো ফান্ডিং এর যে অপরচুনিটি যারা কাজ করতেছে সেই অ্যাভেলেবিলিটি কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যারা কাজ করতেছে তাদের ক্ষেত্রে আছে কিনা? আমাদের একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি, এই দুইটা নিয়ে যদি আমি প্রথমে বলি, আমাদের একাডেমি এবং ইন্ডাস্ট্রি সম্পূর্ণ আইসোলেটেড, দুই ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল না। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া সবসময় ইউনিডিরেকশনে চলে। আপনি ইন্ডাস্ট্রি কখনো কল্পনা করতে পারবেন না যে ভালো গ্রাজুয়েট ছাড়া। তো আবার
ইন্ডাস্ট্রি কখনো কল্পনা করতে পারবেন না যে আমাদের ইউনিভার্সিটির এক্সপার্টরা ছাড়া। এখন আমাদের ওখানে মাইগ্রেশন ইন্ডাস্ট্রি সম্পূর্ণ কিছু সংখ্যক লুটেরা চেনেনের হাতে এটা পরিচালিত। এখানে রিসার্চের কোনো বালাই নাই। এটা সম্পূর্ণ কয়েকজন টাকা ইনকাম করে। এটা যেই দলে আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যে আসুক, ওটা ঘুরে ফিরে ওই কয়েকজনের হাতে। এবং আপনারা প্রচুর এক্সাম্পল, হাজার হাজার এক্সাম্পল আছে যে 5,000, 10,000, 50,000 মালয়েশিয়ার এক্সপোর্ট, দুবাই এবং মিডল ইস্টের মানুষগুলা যায়, সৌদি আরব মানুষ যায়, একে একজন লাল হয়ে যায়। আর এই টাকাগুলো, আচ্ছা, এটা একটা সার্কেল। আপনি এটাকে কখনোই সিম্পলিস্টিক ওয়েতে দেখার সুযোগ নাই, কারণ এগুলো হইলো প্রফিট শেয়ারিং। পলিটিশিয়ান, ল এনফোর্সিং এজেন্সি, গভর্নমেন্ট, হাইলি ইন্টারকানেক্টেড। আপনি কাউকে কোনোভাবে আলাদা করতে পারবেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমাদের সাবেক অর্থমন্ত্রী, আমি নাম বলবো না, এটা আপনাদের বিষয় নাম জানা। অর্থমন্ত্রী, ওনার মিনিস্ট্রি ছিল অর্থ মন্ত্রণালয়, কিন্তু উনি সেম টাইম উনি মালয়েশিয়াতে লোক পাঠাইতো, 1,000, 5,000 বা 10,000 মানুষ পাঠাইছে। ধরেন গভর্নমেন্ট যেই চুক্তি, এই চুক্তি অনুযায়ী মাত্র কত 70, 80, 1 লাখ টাকার মধ্যে লোক পাঠাইছে, কিন্তু কোনো লোক 5 লাখের কমে যাইতে পারে না। বাকি টাকাটা কোথায় গেছে? ইটস এ প্রফিট শেয়ারিং। এটা রকেট সায়েন্স না যে আপনি এটা খুব কষ্ট করে বের করতে হবে। এটা হলো প্রফিট শেয়ারিং। ইলেকশনে টাকাটা ডালতে হয়, ওদের পুলিশের থেকে, পুলিশ বা ল এনফোর্সিং এর থেকে হেল্প লাগে। মানে ওরা যে এই যে প্রফিট শেয়ারিং করতে গিয়ে অনেকের হেল্প লাগে, এয়ারপোর্টের হেল্প লাগে, ল এনফোর্সিং এজেন্সির হেল্প লাগে, কোর্টের হেল্প লাগে, পলিটিক্যাল হেল্প লাগে। তো একজন অর্থমন্ত্রী যখন হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িত এবং 10,000, 50,000 কোটি টাকার সাথে জড়িত, আমি দেখলাম যে উনি এয়ারপোর্ট পার হইতেছে বিশাল বিশাল ব্রিফকেস করে। এখন আপনি চিন্তা করেন, ওগুলা, এটা একটা স্ক্যামিং মিনিস্ট্রি ছিল। এটা অর্থ মিনিস্ট্রিটা একটা স্ক্যামিং মিনিস্ট্রি। কারণ ওর কাজে ছিল যে মালয়েশিয়াতে 5,000 লোক যদি পাঠায়, এখন 5,000 লোক পাঠাইলে এটা থেকে জনপ্রতি যদি 5 লাখ করে আসে টাকা, ওর খরচ হবে ধরেন 50-60 হাজার। এটা গভর্নমেন্ট লেভেলে খরচ। বাকি টাকাটা তো বাগবাটোয়ারা করে খাবে। তো ও তো মানে যেটা আপনি বলতে চাচ্ছেন লাগে না যে 5,000-10,000 কোটি টাকা কামাইতে। আলটিমেট একটা সিন্ডিকেট, বড় ধরনের সিন্ডিকেট সবসময় থাকে, যে সরকারি আসুক, যে দলই আসুক, বা যে রাজনৈতিক ব্যবস্থাপনায় যখন থাকে। ফর শিওর একাডেমিয়ার সাথে কোনো রিলেশন নাই আমাদের মাইগ্রেশন ইন্ডাস্ট্রির বা মাইগ্রেশন গভর্নেন্সের সাথে। ফর শিওর কোনো লিঙ্ক আপ নাই, দেয়ার ইজ নো লিঙ্ক আপ। কারণ আপনি আমাদের ওখানে মাইগ্রেশনের বড় বড় কাজ করে রামরু কাজ করে, আরো কয়েকটা এনজিও বা রিসার্চ ফার্ম, ওদের কোনো লিঙ্ক আপ নেই। ওদেরকে মাঝে মাঝে ডাকে একটু কথা বলে, চা কাপ খায়, বাট vastly migration governance dominate by some oligarch. ওরা মালয়েশিয়াতে লোক পাঠাবে, একবার লোক পাঠাইলে হয়তো 10,000 কোটি টাকা কামাইয়া নেবে। মানি ইজ এভরিথিং। কারণ আপনার ইলেকশন তো আর জিতা এভাবে সম্ভব না। ইলেকশনে জিততে হলে টাকা লাগবে। আপনার যে জিনিসটা দেখলাম, আপনার একটা রিসেন্ট পাবলিকেশন বাংলাদেশ মাইগ্রেশন অন দি মেডিটেরিয়ান, যে একটা ব্যাপার টাইটেলস নিয়ে, সেখানে অনেক জিনিস আপনি তুলে ধরছেন। সিকিউরিটি, বাংলাদেশের যে রুটগুলা, বাংলাদেশের যে নাগরিক যারা আছে তারা বিভিন্ন ধরনের রুট ব্যবহার করে ইউরোপে আসার জন্য স্পেশালি। তো এই যে হিউজ মাইগ্রেশন, এই বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে এখন হচ্ছে, তারা দেশ ছাড়তে চাচ্ছে সামহাও, যে কোনো ওয়েতে, এটা বৈধ হোক অবৈধ হোক। তো এই যে ইম্প্যাক্ট, এইভাবে মাস একটা পপুলেশন যখন দেশের বাইরে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, সেটা বৈধ বা অবৈধ সেটা ম্যাটার না করেই, না দেখেই, তো এটার একটা কিরকম ইম্প্যাক্ট বাংলাদেশের ক্ষেত্রে ইউরোপিয়ান রিলেশন বা পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে পলিসিতে পড়তে পারে বলে মনে করেন, বা এটার যদি আপনার কেস স্টাডিজ রিলেটেড কোনো অভিজ্ঞতা থাকে সেটা আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, এইটাই আমার ডিরেক্ট রিসার্চ। আপনি যেটা দেখছেন এটা হলো ব্লগ। আমি ব্লগ আকারে সবাইরে বোঝানোর জন্য
রিসার্চটা শুধুমাত্র রিসার্চ পাবলিকেশন এখনো পাঠাই নাই, এটা পাঠাবো। এটা বেসিক্যালি হলো এক্সপার্টদের জন্য। তো এই ব্লগটা হলো পাবলিকের জন্য, সবাই বুঝবে এই জিনিস। এটা হলো খুবই ইজি ল্যাঙ্গুয়েজে করা, এই জন্যই যাতে সবাই বুঝে। আমাদের আচ্ছা, ইউরোপে আসার অনেকগুলা রুট আছে, আপনি আমার কথা বুঝছেন? মেডিটেরিয়ানের কয়েকটা রুট, ইস্টার্ন রুট, ওয়েস্টার্ন রুট, সেন্টার রুট, বলকান রুট, অনেকগুলা রুট আছে। আপনি এটা খুবই ইজি বিষয়। আপনি কিছু লোক ঢুকে টার্কি হইয়া, কিছু লোক ইতালি হয়ে ঢুকে, কিছু লোক স্পেন হয়ে ঢুকে। এখানে কয়েকটা রুট আছে, ল্যান্ড রুট, রিভার, মেডিটেরিয়ান রুট। তো রিসেন্ট যেই ফ্রন্টেক্সের যে ডাটা, আপনাকে আমি কয়েকটা ডাটা দেই, আপনি কনফিউজ হইন না বা ইয়ারা কনফিউজ হইন না। আমি জাস্ট ডাটাগুলো দিতেছি যে আসলে এটার স্ট্যাটাসটা কি। আপনি 2023 ছিল 16,000 ঢুকছে, 16,000 সামথিং। 2024-এ 18,000, 2025-এ সর্বমোট এখন পর্যন্ত 10,000-এর মতো। এটা হলো 1-1.5 মাস আগে পর্যন্ত। এটা হলো ফ্রন্টেক্সের ডাটা, যারা বর্ডারে দাঁড়ায় রয়েছে, ফ্রন্টেক্স, ইউরোপিয়ান বর্ডার গার্ড। মানে এটা কি শুধু বাংলাদেশ থেকে এই পরিমাণ ইউরোপের? আমি শুধু বাংলাদেশের কথা বলতেছি, আজকে কথা হবে শুধু বাংলাদেশ নিয়ে। আচ্ছা, সেন্ট্রাল রুটটা তাহলে আপনার বোঝা উচিত, এটা লিবিয়া হইয়া ঢুকে, মাঝখানে একটা দ্বীপ আছে, এরপরে হইলো আমি যেখানে থাকি এটা হলো সিসিলিতে এসে উঠে। তো সেন্ট্রাল রুটটা হইলো ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস রুট, এটা খেয়াল রেখে নিন। মেডিটেরিয়ানের সবচেয়ে ডেঞ্জারাস রুট হলো সেন্ট্রাল রুট। ইস্টার্ন ওয়েস্টার্ন বা আরো কিছু রুট আছে, ওগুলা স্লাইটলি লেস ডেঞ্জারাস, কিন্তু ফায়ারিং সব জায়গায় হয়। এটা বললেন না যে খুবই মানবিক অনেক জায়গায়, না, বর্ডার গার্ডদেরকে ওই জন্য দাঁড় করে রাখে না। ওরা এখানে গির্জা বা ওই ধরনের কোনো ফ্রন্টেক্স কোনো গির্জা বা এই ধরনের কিছু না। ফ্রন্টেক্স ন্যাশনাল সিকিউরিটি গার্ড। আবার ইউরোপের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট দেখে। ইউরোপ বাংলাদেশের স্ট্র্যাটেজিক বা মানুষের নিরাপত্তা দেখে না। এই ব্যাপারে অনেকে ক্লিয়ার হওয়া উচিত। অনেকে মনে করে যে এখানে আসলে ঢুকাই দেওয়া উচিত। বিষয়টা এরকম না, পলিটিক্যাল সায়েন্সে এরকম কিছু না। এটা হলো একটা দেশের সভরেন রাইটস, কারে ঢুকতে দিবে, কারে বের হইতে দিবে। আবার বাংলাদেশে আমার সব সরকারের কাজ হয়েছে আমার লোকের ইন্টারেস্ট দেখা। তো এই তিনটা রুটে বেসিক্যালি মেডিটেরিয়ানের এই মেইন রুটটাতে যদি 50 জন ধরা খায়, এর মধ্যে 40 জন বাংলাদেশ থাকে। আপনি আমার কথা বুঝছেন? যদি 50 জন ধরা খায়, 40 জন, 45 জন বাংলাদেশি হয়। আবার এইটার মর্টালিটি খুবই হাই, মানে এটা প্রচুর লোক মারা যায় মাঝখানে শিপে এসে। আপনি পত্রিকা এগুলা দেখবেন, পত্রিকার ফ্রেমিং, আমি খুবই আশ্চর্য হয়ে যাই। মানুষগুলো এইভাবে আসতেছে, এক পলিটিশিয়ানের ফ্রেমিং, দুই মিডিয়ার ফ্রেমিং, ইভেন আমি দেখলাম যে এনজিও ফ্রেমিং, চার এক্সপার্টদের ফ্রেমিং। 6,000 কিলোমিটার দূরে আইসা আমি দেখি যে 6,000 কিলোমিটার মানে আমি মেডিটেরিয়ান সি, লিবিয়া থেকে আসতে, এটা নিয়ে খুবই কম ইনফরমেশন আছে, খুবই সিকিউরিটি ফ্রেম করে, সবাই দোষ দেয় মাইগ্রেন্টদেরকে। মানে আমি কোনো কারণ দেখি না কেন মাইগ্রেন্টদের দোষ দেয়। আপনি যদি বেটার সলিউশন না দেন, ওরা তো প্রজাপতি বা ওই ইয়ার মতন আগুনে ঝাঁপ দিবে, এটা তো নর্মাল। আমি দেখি যে ওরা লজিক্যাল ওয়েতে মুভ করতেছে। ওকে, যেটা বাড়ি দিলেই ব্যস্ত এসে পৌঁছবে। আপনি যেটা বলতেছেন যে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে মাইগ্রেন্ট, যেটা হলো সাগর নদী নালা বিভিন্ন ধরনের যুদ্ধ বিধ্বস্ত দেশ হয়ে যে রুটগুলো ব্যবহার করে ইউরোপে ঢুকতেছে, সেটার প্রধান কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অস্থিরতা এবং এইগুলা কি মানে কি মনে হয় যে বাংলাদেশের প্রধান মানে রিজন যেটার জন্য পপুলেশন একটা হিউজ মানে পার্ট দেখা গেছে যে তারা মুভ করতে চাচ্ছে, নাকি অন্য কোনো আরো কারণ আছে যেটা? আমি ওই পাশটা একটু ছোট করে শেষ করে নেই। এরা যে এই যে জাম দিতেছে, সবাই এদেরকে দোষ দিতে আছে। অন্যকে দোষ দেওয়া, দুর্বলকে দোষ দেওয়া খুবই ইজি। যেমন ইউরোপে মাইগ্রেন্টদের দোষ দেয় ন্যাশনাল পলিটিক্স এর ক্ষেত্রে,
বিভিন্ন জায়গায়, যেমন ডোনাল্ড ট্রাম্প মাইগ্রেন্টদেরকে দোষ দেয়, হাত করা পড়ায় ফেলেনে তুলে, দুর্বলকে দোষ দেওয়া খুবই সহজ, খুবই সহজ। আপনি খুবই ইজিলি ক্যাপিটালাইজ করতে পারেন আপনার পলিটিক্যাল ইন্টারেস্ট গেইন করার জন্য। কিন্তু আমি চাঁদপুরের মানুষ, আপনি বাদ দিতে পারেন না, কিন্তু মাইক দিতে পারেন। পুলিশের হাতে অস্ত্র তুলে দিতে পারেন, মানুষকে ভালোবাসতে পারেন না। বাদ দেওয়া শিখান, বাদ দেওয়া শিখান। আপনি রাষ্ট্র, আপনার অনেক লিমিটেশন আছে, আমিও জানি আপনার অনেক লিমিটেশন, কিন্তু আপনার এত বড় পাওয়ার আছে, এত বেশি পাওয়ার আছে, আপনি জাস্টিস করতে সমস্যা কোথায়, ভালোবাসতে সমস্যা কোথায়? আচ্ছা, জাস্টিস ভালোবাসা কেন করবেন? আপনি প্রতি ইয়ারে, গত ইয়ারে 24 বিলিয়ন পাঠাইছেন, আমরা মাইগ্রেন্ট দ্বারা 24 বিলিয়ন পাঠাইছে। আপনি এখান থেকে 5% রাখেন। আমাদের এক্সপার্টরা, আমি দেখি আমাদের অর্থমন্ত্রী, যে আমাদের এখনকার শিক্ষামন্ত্রী, যে উনি হলো আমাদের টপ মাইগ্রেন্ট স্পেশালিস্ট দুই একজনের মধ্যে। তো ওনারা 3% এর কথা বলতেছে। আমি বলি 5%, 3% ইটস নট এনাফ। কারণ 5% আপনি এই সেন্সে, এটার কিছু যাবে শিক্ষাতে। যদিও আমাদের শিক্ষামন্ত্রী প্লেসমেন্ট নিয়ে আমি কিছু অসন্তুষ্ট, কারণ উনি মাইগ্রেশনের বিষয়ে যত বেশি জানে বাংলাদেশে খুব কম লোকেই জানে। তো শিক্ষা মন্ত্রণালয় হিসাবেও উনি অনেক কিছু করতে পারবে, স্কিল ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটিগুলো একটু মেইন স্ট্রিমে নিয়ে আসা, আমাদের ন্যাশনাল কারিকুলামরে আরেকটু স্কিল বেস করা, অথবা এটার একটা ফিলোসফি দাঁড় করানো। এই লোকগুলা যে আসে, আপনার পরের কোশ্চেনে আসি, ওইটা আমি শেষ করলাম। এই লোকগুলা যে আসে, ধরেন কেন আসে, এটা কেন আসে? শুধু কি ব্লেম দিয়ে কি আমি মাপ পাবো? আমার দুর্বলতা আমি বলবো না যে কেন আসে। আমাদের হোল সোসাইটিতে আমরা কোনো হোপ দেখি না। আপনি আপনি যদি আমাদের রিসেন্ট গ্রাজুয়েটদের মুভমেন্ট দেখেন, সবাই খালি পালাইতে চায়। আমি যারা মেডিটেরিয়ান পার হয়ে আসে, এরা টপ ইউনিভার্সিটি নর্মালি পড়ে না, এরা কোন রকম সেটা অবশ্যই। জাতীয় ইউনিভার্সিটি ব্যাচেলর মাস্টার্স পাস করছে, অশিক্ষিত আসে না। এটাও ফর শিওর অশিক্ষিত এই পথে আসে না। অনেকে মনে করতে পারে যে অশিক্ষিত পড়াশোনা জানে না এই রুটে আসবে, ন, এটা ইম্পসিবল। অশিক্ষিতের পক্ষে ইম্পসিবল। দুই, মিনিমাম টাকা না থাকলে এটা আসা সম্ভব না। গরিব, এটা সম্ভব না। উইমেন, এটা সম্ভব না। এটা মানে এই ক্যারেক্টার গুলা নাই আমাদের এই মেডিটেরিয়ান রুটে, যে আমি 18,000 15,000 বললাম। এখন এই যে এটার বেসিক কারণ হলো আমাদের সোসাইটি তো কোনো হোপ দিতে পারতেছে না। একটা ছেলে বের হবে, কি করবে? জব করবে, ব্যবসা করবে। আপনার টিউনি অফিস তো এই হোপ দেয় না। টিউনি অফিসে গেলে টাকা লাগে, আপনার কৃষি অফিসে গেলে টাকা লাগে, দিতে হয়তো। সার্টিফিকেশন টাকা লাগে, দিতে হয়তো। এটা কে দিবে? দুইটা জিনিস সরকার ঘোষণা করে দেখ, অমুক অফিসে গেলে অমুক অফিসারের এত টাকা দিতে হবে। আমরা শিওর থাকি, আমাদের গ্রাজুয়েটরা শিওর থাকে যে এত টাকা দিলে আমি অমুক সার্টিফিকেটটা আনতে পারবো, সার্টিফিকেশন আনতে পারবো। অথবা জব টাকা ছাড়া আমার গ্রাজুয়েট নিতে পারবে। বলো দেখ, একটা স্কুলের টিচার হইতে পারবে এত টাকা দিলে, এটা বলে দেখ। যদি ন্যাশনাল সিস্টেমে ইয়া করে, আপনি আপনি সবাই টাকা নিতেছে, সবাই লবিং করতেছে, এটা আমরা সবাই জানি। যদি এটাই নিয়ম হয়ে যায়, এটা বলে দেখ, জাতীয় আইন সংসদে তুললে বলে দেখ এভাবে হয়। আর না বইলা আপনি টেবিলের নিচে দিয়ে দিবেন। ওই যে একজন বলছিল, আমি খুব মজা হয়েছে, আমি রোজা, আমার হাতে দিবেন না, এটা হারাম, আপনি নিচে দিয়ে বক্সে দেন। সবাই খায়, এরপরে দিন শেষে দোষ পড়ে কার? মাইগ্রেন্টরা। ওরা কোথায় মেডিটেরিয়ানে জাপ দেয়, এটা ওদের দোষ না, এটা আপনাদের দোষ, আপনার মাইগ্রেশন গভর্নেন্সের দোষ। আপনি হোল মাইগ্রেশন গভর্নেন্স তুলে দিয়েছেন কার হাতে? কয়েকজন অলিগার্কের হাতে, যারা প্রতি ইয়ার 10,000 15,000 টাকা জন প্রতি কামায়। আপনি সার্টিফিকেশন করছেন জায়গায় জায়গায়, প্রত্যেকটা সার্টিফিকেশন, আপনি হেলথ সার্টিফিকেশন, এটা খুবই সেন্সিটিভ। পৃথিবীর কেউ বিশ্বাস করে না আপনার হেলথ সার্টিফিকেট, বিকজ আপনার ওখানে টাকা দিলে সার্টিফিকেট বের করা যায়। আপনি এয়ারপোর্ট, আপনার এয়ারপোর্ট কেউ বিশ্বাস করে না। আপনার এয়ারপোর্ট দিয়ে যে কোনো লোক যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে, কেউ বিশ্বাস করে না। আপনি
পুলিশ সেট আপ করছেন এয়ারপোর্টে মানুষের সাথে দুর্ব্যবহার করার জন্য। আপনার রাষ্ট্র তো আপনি কোশ্চেন বসাই দিছেন। আপনি আমাদের মাইগ্রেশন গভর্নেন্স ইউরোপ এবং বাংলাদেশের মাইগ্রেশন গভর্নেন্স হয় ৩টা ল এর মধ্যে। এক, আমি আপনারে ইয়া করে বলি। এক, দ্য প্রিভেনশন অ্যান্ড সাপ্রেশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যাক্ট, দ্য ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড মাইগ্রেশন অ্যাক্ট, এই ২টা আইন আছে। আর ২০১৭ একটা রিঅ্যাডমিশন অ্যাক্ট হয়েছিল ইউরোপের সাথে, যদিও আমাদের সংসদে এটা উঠে নাই। এটা কোনো লিগাল আইন না, এটা কোনো লিগাল আইন না। এটা হলো একটা স্বৈরতন্ত্রের সাথে ইউরোপের ইন্টারেস্ট হাইয়েস্ট করার জন্য একটা আইন। ২০১৭ যে আইনটা ছিল রিঅ্যাডমিশন বা রিটার্ন মানি হলে বাংলাদেশে পাঠাইয়া দাও। একটা লোকরে এখানে পাইছে হাত মোড়া বাইন্দা ডোনাল্ড ট্রাম্পের স্টাইলে প্লেনে তুলে দেওয়া, স্যাটার্ড প্লেনে দেশে যায় ইয়া করবে। আর এটা রিসিভ করবে কে? ব্রাক রিসিভ করবে। এটা সরকার রিসিভ করে না। সরকার জানো না এটাকে এমনি রিসিভ করে। কারণ একটা লোকের যখন আপনি পিছনে হাত পাও বেঁধে প্লেনে তুললে পাঠিয়ে দেন, ওই লোকটার আর কিছুই থাকে না, সুইসাইড করা ছাড়া আর কিছুই থাকে না। এটা ইউরোপ করে, ইউরোপের ইন্টারেস্টে করে। আপনি কেন রিসিভ করবেন? আপনি বলেন আপনি যেটা করতেছেন আপনি ইনহিউম্যান করেন, অথবা কথা বলার সুযোগ আছে। এই ৩টা আইনে চলে। এই ৩টা আইনে কোথাও সব জায়গায় বলা আছে যে মাইগ্রেন্টদের ইন্টারেস্ট, হিউম্যান ট্রাফিকিং এর খুব সুন্দর সুন্দর কথা। আমি রিসেন্টলি এগুলো তিনটা জিনিসে পলিসি, মাইগ্রেন্টদের ইন্টারেস্ট, এই সেই প্রত্যেকটা আইন হওয়ার পরে পুলিশ যেই পরিমাণ পাওয়ার পাইছে, কোর্ট যে পরিমাণ পাওয়ার পাইছে, পাওয়ার কথা মাইগ্রেন্ট বলেন, মাইগ্রেন্টদের ইন্টারেস্ট, ন্যাশনাল ইমেজ। আরে বাবা, আপনার দেশ অচল হয়ে যাবে যদি 24 বিলিয়ন না ঢুকে। এটা শেখ হাসিনা দেখে নাই? শেখ হাসিনা দেখে নাই মাইগ্রেন্টের রেমিটেন্স পাঠানো বন্ধ করছে আর কেমনে দেশ অচল হয়ে গেছে? আপনি বলেন পলিসি করেন মাইগ্রেন্টদের ইন্টারেস্ট। এটা তো আপনি যদি এই 3টা পলিসি সিকিউরিটাইজেশন থিওরির মধ্যে পালান, মানে প্যারিস স্কুল অফ সিকিউরিটাইজেশন যেটা আর কি আমাদের মাইগ্রেশন গভর্নেন্সের আমরা অ্যানালাইসিস করি 2-3টা থিওরির মধ্যে, এটা একটা। এটা ফালাইয়া দিলে এই পলিসিটা আসলে টিকে না। কারণ বলেন মাইগ্রেন্টদের ইন্টারেস্ট, কিন্তু আপনি ইন্টারেস্ট দেখেন পুলিশরে অস্ত্র দিতে হবে কেন? পুলিশরে আপনার সার্ভিলেন্সের অস্ত্র দিতে হবে কেন? এয়ারপোর্টে ইউরোপের কত বিলিয়ন, দাঁড়ান আমার কাছে এটা আছে, কত বিলিয়ন, এটা 38 মিলিয়ন ইউরোর কি ঢুকছে? 38 মিলিয়ন ইউরোর সমপরিমাণ বিভিন্ন ইকুইপমেন্ট উইথ আদার থিংস, টাকাও ঢুকছে, ইকুইপমেন্টও ঢুকছে এয়ারপোর্ট প্রত্যেকটা পোর্টে ঢুকছে। এটা কাদেরকে শক্তিশালী করছেন? পুলিশরে। কাদেরকে শক্তিশালী করছেন? ডিফেন্সকে। আমার কথা ছিল আপনার যদি যেই কথা বলেন এই কাজ যদি করতেন তাহলে এটা পাইতো মাইগ্রেন্ট তারা। আচ্ছা, আমাদের হাইলি দুর্বল হইলো আমাদের একাডেমিক সিস্টেম। আমাদের যে আমি ওই যে বলছিলাম 5% কোথায় ইন্টারেস্ট হবে। এক, স্কিল ডেভেলপমেন্ট। এগুলা আমাদের সার্টিফিকেট কেউ বিশ্বাস করে না, আমরাও বিশ্বাস করি না, আমাদের পৃথিবীর কেউ বিশ্বাস করে না। কেন মাইগ্রেন্টরা এত ভালনারেবল? ইউরোপের সবচেয়ে দুর্বল কাজ, খুবই বাজে কাজগুলো কেন বাংলাদেশের মানুষরা করে? মাইগ্রেন্টরা কেন সিসিলির সবচেয়ে কঠিন কাজগুলো করে? আর কেউ ওখানে যায় না, খুব কম। আফ্রিকার কিছু লোক যায় আর বাঙালিরা যায়। কেন এত বেশি কদর বাঙালিদের এখানে? বিকজ অফ এক্সপ্লয়টেশন। সবাই এক্সপ্লয়েট করে বাঙালিকে, পৃথিবীর সব জায়গায় এক্সপ্লয়েট করে। কেন মিডল ইস্টে আমাদের শ্রমিকরা বেশি? কেন 3 মিলিয়ন বাঙালি সৌদি আরবে কাজ করে? বিকজ এক্সপ্লয়টেশন। এদেরকে কম টাকায় বেশি কাজ করানো যায়, এরা কথা বলে না, এরা কোনো ল্যাঙ্গুয়েজ জানে না। আচ্ছা, সুন্দর একটা আমি প্রভাব দিলে বাংলাদেশে আমাদের এলাকারই বলে যে বোবার কোনো শত্রু নাই। আমি বলি বোবার বেতনও নাই। আমার কথা বলছেন? বোবার বেতনও নাই। মাইগ্রেশনে যদি আপনি এই প্রভাবটা ফেলেন, বোবার বেতনও নাই। আমাদের বেতন দেওয়া লাগে না, খুবই মিনিমাম লেভেলের বেতন দেয়। খাবার, থাকা, আপনি
ইতালিতে এরকম অন্তত 200 মেস পাবেন যেখানে 20 জন বা 30 জন বাঙালি একসাথে থাকে, এরকম 200 বা 300। কয়দিন পরে পরে ইতালির পুলিশ এই যে বললাম না 18,000, 19,000, 20,000 লোক আসতেছে মেডিটেরিয়ান, এরা এসে কোথাও ওঠে আইদার অ্যাসাইলাম সেন্টারে অথবা এরকম মেসে মেসে উঠে, যেখানে 50 জন 100 জন এক বিল্ডিং এ এক এক অ্যাপার্টমেন্টে আছে, শিফট করেও ঘুমায়, সকালে একজন রাত্রে একজন, এক একজন এক এক শিফটে ঘুমায়। তো আপনার কি মনে হয় আপনি ইনভেস্টমেন্ট করবেন না এডুকেশনে, আপনার লোক ওখানে হোপ পাবে, আপনি সার্টিফিকেশনে টাকা নেবেন, আমার গ্রাজুয়েট ইউনিভার্সিটি গ্রাজুয়েট ওখানে থাকার হোপ পাবে, আপনার এডুকেশন সিস্টেমের কোনো ফিলোসফি নাই, আপনার স্টুডেন্ট বের হয় কোনো, সে নিজেও জানে না কি শিখছে, সে সোসাইটিতে কি দিবে, সে এমপ্লয়ারে কি দিবে এইটাও ও জানে না, ওরা কেমনি রিক্রুটমেন্ট করবে? আপনার ইয়াং ইয়াং হোপ দেখবে কিভাবে বাংলাদেশে? এটা তো একটা হ্যাঁ, সেই দিক দিয়ে এটা ঠিক আছে যে অনেকগুলো যেহেতু কারণ আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আনস্কিল্ড লেবার প্লাস হলো সরকারি অ্যাওয়ারনেস বিল্ডিং বা ট্রেনিং, যাই হোক সবকিছুর যে অভাব সেটা পরিলক্ষিত করা যায়। তো বাট ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন নিউজ মিডিয়াতে যে ইতালিতে 18,000, বাট সংখ্যাটা অথেন্টিক কিনা আমি বলতে পারি না, বাট রিসেন্টলি একটা নিউজ গুলাতে দেখা যাচ্ছে যে 18,000-এর মতো মানুষ আলটিমেট অবৈধভাবে ইতালিতে 1 বছরের মধ্যে প্রবেশ করেছে। প্লাস এই যে এটা হলো ফলাওভাবে সব জায়গায় প্রচার করা হচ্ছে, ন্যাশনাল পলিসিতে এটা চলে যাচ্ছে, ইতালিয়ান প্লাস ইউরোপিয়ান পলিসিতে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে অ্যাজ এ কান্ট্রি হিসাবে তাদের স্ট্রেংথ, পাসপোর্টের কোয়ালিটি, ওভারঅল যে ফিউচার যে জেনারেশন আছে যারা ফর হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ইউরোপ অন্য দেশে যাইতে চায়, তো এটার কনসিকুয়েন্সটা কিরকম হইতে পারে? বা আচ্ছা, কনসিকুয়েন্সটা কিরকম? আচ্ছা, আপনি যে ইনফরমেশনটা শেয়ার করছেন এটা হলো ইতালিয়ান অ্যাম্বাসাডর বাংলাদেশে, যে উনি বলছে যে 18,000 ইলিগালি আসছে, 9,000 লিগালি আসছে, এটা হলো ইনফরমেশন। আর আমি আমি আপনার শেয়ার করি ফ্রন্টেক্স এর ইনফরমেশনটা, এটা তো বর্ডারের গার্ড, তো ওরাও বলতেছে 18,000 আসছে এই পর্যন্ত 2025-এ। এটার হতে হইলো ফ্রন্টেক্স যেটা করে এটা হইলো শুধু ফ্রন্টেক্স যেটা পাইছে, এটার অর্থ হইলো ফ্রন্টেক্সের এই ইনফরমেশন থেকে আরো বেশি পরিমাণ বাঙালি ঢুকছে। এরা শুধুমাত্র মেডিটেরিয়ানটা কভার করে, মেডিটেরিয়ান সহ বলকান কভার করছে, কিন্তু 100% সব কভার করে না। এরপরে যেটা ফ্রন্টেক্সের হাতে পারে না এটাও কভার করে না। আই থিঙ্ক এটা 25-এর কম হবে না, 25 বা 30,000-এর। এখন আবার ইতালিয়ান অ্যাম্বাসেডর যেটা বলছে এটা 18,000, এটা ইতালিয়ান প্রেক্ষাপটে বলছে, উনি হোল ইউরোপ বলে নাই। এটার অর্থ হইলে হোল ইউরোপে 25,000 বা 30,000 আসছে। এখন এটা কি কি ইম্প্যাক্ট পড়ে? আপনি ডেনমার্কের কথা শুনেন না? রিসেন্টলি ডেনমার্ক নিয়ে প্রচুর কথা হইতে আছে, বাংলাদেশি গ্রাজুয়েটরা ওখানে যায় পড়াশোনা করতেছে না। আচ্ছা, এই ধরনের একটা ইনফরমেশন আর কি, হ্যাঁ রিসেন্টলি আমি মাইগ্রেশন গভর্নেন্সে খুব ফেমাস একটা ওয়ার্ড আছে, এটা হলো অ্যাডমিশন। অ্যাডমিশন বা কোটা, আমাদের পলিসিগুলোর ভিতরে একটা জিনিস আছে কোটা সিস্টেম। প্রত্যেকটা দেশে একটা কোটা কোটা দেয়। এটার অর্থ হইলো কে ঢুকবে আমার বর্ডার দিয়া আমি নির্ধারণ করব, কয়জন ঢুকবে। ইভেন এরকমও থাকে যে প্রতি ইয়ার বাংলাদেশ থেকে এতজন স্টুডেন্ট ঢুকবে, ওরা নির্দিষ্ট করে দেয়। এটার মেসিভ ইম্প্যাক্ট পড়বে এই কোটাতে, ম্যাসিভ ইম্প্যাক্ট পড়বে, যে ডেনমার্কে নেক্সট ইয়ারে কম ঢুকতে দিবে। আপনি এখন পর্যন্ত ইম্প্যাক্ট পড়ে না, ওরা তো 2-5 বছরের ইয়া করে, স্ট্র্যাটেজি করে। ধরেন হয়তোবা 2025-এ এখনো পড়বে না, 2025-এ আরো কিছু ঢুকবে, 26-এ যায় এটা ইম্প্যাক্ট পড়বে। ইম্প্যাক্ট পড়া মানে হলো প্রচুর লোক কমায় দেওয়া। আমাদের এখানে সেন্সিটিভ, আপনি বিষয়গুলো খুবই সেন্সিটিভ। আমরা মুসলিম জাতি, আমাদের এট এ টাইম অনেকগুলো ক্যারেক্টার আছে। মুসলিম, আমরা সবচেয়ে লো স্কিল অথবা স্কিল নাই, আনস্কিল, অনেকগুলো ক্যারেক্টার আছে। আপনি এখন ওদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া গুলো এইভাবেই নির্ধারণ করে কে কতটুকু পাবে। ফিলিপাইন্স এজ এ ক্রিশ্চিয়ান কতজন ঢুকতে পারবে ফিলিপিন্স, বাংলাদেশ মুসলিম, বাংলাদেশ আনস্কিল, ফিলিপিন স্কিল, ক্রিশ্চিয়ান, ইংলিশ ভালো জানে, এই কোটাগুলো এইভাবে নির্ধারণ হয়। আপনি যেই ইয়াগুলো করলেন এটার অর্থ হইল আমাদের
কোটা সিস্টেমে ভীষণভাবে ইম্প্যাক্ট পড়বে আগামী বছরগুলাতে। মানে আমাদের আপনি যেটা বলতেছেন যে এক ধরনের বলা যায় যে তরুণ যারা আছে যারা আগামীতে তাদের কেরিয়ার প্লাস হলো বহির্বিশ্বে ভালো স্কিলফুল হওয়ার জন্য পড়াশোনা করতে আসতে চায় তাদের ক্ষেত্রে তাদের জীবন এবং ফিউচার প্ল্যানে হয়তো বা বড় একটা বাধা হইতে পারে এই ধরনের অ্যাক্টিভিটিস নাকি অনেকটাই কি এরকম? আচ্ছা, আমি আমি এটা হলো একটা সাইড বললাম আপনাকে, হুম, গভর্নেন্সের একটা সাইড। আচ্ছা, এটা হলো কোটা পড়বে, কোটা ওদের ইম্প্যাক্ট পড়বে যে আগে যদি 20 জন নিত 10 জন বা 8 জন নিবে। আমার কথা বুঝছেন? অর্ধেক বা হুম, কমে আসবে। এটা যেহেতু আমি ওখানে নাই, এটা তো ন্যাশনাল স্ট্র্যাটেজি। ওরা বৈশা নির্ধারণ করে বাংলাদেশ থেকে কয়জন ঢুকবে। এটা বাহির থেকে আপনি বোঝা সম্ভব না। কারণ কোন সাংবাদিক শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের আমলে কোন সাংবাদিক ঢুকবে ঢুকবে না এটা ন্যাশনালি নির্ধারণ করতো। আমার কথা বুঝছেন নি? প্রচুর এক্সাক্টলি। সাংবাদিকের অভিযোগ ছিল তখন ঢুকতে দেয় না। এটা কিছু করার নাই। আপনি বুঝছেন? এটা হলো সভরিন রাইট। একটা রাষ্ট্রের পলিটিক্যাল রাইট কাউকে ঢুকতে দিবে না বা দিবে না। এটা নরমালি এটা এটা নিয়ে বলার কিছু থাকে না। এটা হলো একটা সাইড। আপনার আমার কথা বুঝছেন? কিন্তু গত ৩-৪ বছরের যে ট্রেন্ড দেখতেছি, এটা হলো আরেকটা সাইড আমি বলতেছি। আপনার মুদ্রার অপর পিঠ যেটা আরকি। অপর পিঠটা হইলো মেডিটেরিয়ান হইয়া মানুষ ডুববে বেশি, বাড়বে। ওই পাশে যদি আপনি আটকায়া দেন কাউকে, মানুষ খুবই অ্যাডাপ্টেবল প্রাণী। লিবিয়াতে, ত্রিপোলিতে বা ওই পাশটায় যে মানুষ কাটে, ধরে, মারে, খাইতে দেয় না, গেমঘর বলে। এটা আমাদের মিডিয়াতে কম আসে। কিন্তু এটারে এমনভাবে ইয়া করে, এটার আরো রিসার্চ ওরিয়েন্টেড কথা পেপারে আসা উচিত। যদিও আমাদের এই রিলেটেড এক্সপার্ট নাই বললেই চলে, 2-1 জন আছে। তো গেম করে আমাদের হাজার হাজার বাঙালি মরতেছে না লিবিয়াতে, মরতেছে না। শুধু ইউরোপে আসবে না, মরবো, মর্টালিটি বাড়বে। আচ্ছা, যেহেতু দেশে অলরেডি এই জিনিসটা আপনি উল্লেখ করলেন, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা পলিসি নিয়ে কাজ করতেছে বা পলিটিক্সে যাদের ইনফ্লুয়েন্স আছে, তো তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের কন্ট্রিবিউশন বা এখন যারা আছে আল্টিমেট বা তাদের যে স্ট্র্যাটেজি গুলো সেটা কি আসলেই তারা ওভারঅল যে গবেষণাগুলো হচ্ছে সেটা কি কোনো প্রমাণ করে যে বাংলাদেশে যারা পলিসিতে আছে আল্টিমেট তারা কাজ করতেছে এই বিষয়গুলা নিয়ে অর জাস্ট এটাকে ছেড়ে দিচ্ছে যে যা হবার হবেই? আচ্ছা, ইউরোপিয়ান আমি একটা স্ট্র্যাটেজি বলি। ইউরোপিয়ান যেহেতু আমরা দুইটা কম্পোনেন্ট নিয়ে কথা বলছি। ইউরোপিয়ান স্ট্র্যাটেজি হলো ট্যালেন্টফুল নিয়ে ওরা একটা কাজ করতেছে। বাংলাদেশে এটা আমি যতটুকু জানি স্টিল এটা পাইলটে আছে। এটা হইলো মিরপুরের এই পাশে একটা পাইলটিং করতেছে। কিছু লোক 5টা দেশে ঢুকাবে। কিছু লোক ওখানে ট্রেনিং করায়। এটা হলো এমপ্লয়ার্স পে মডেল আরকি। আচ্ছা, আমি ক্লিয়ার করি। বাংলাদেশে আমাদের লোকগুলা যারা বাহিরে যায়, ইলিগাল বাদে, ইলিগাল মানে হলো কাগজপত্র ছাড়া, কাগজপত্র সহ যারা যায় আরকি, কাগজপত্র সহ। এরা যায় বেসিক্যালি এরা রেয়ার কেস এমপ্লয়ার্স পে মডেলে যায়। জাপান, কোরিয়া এই 2টা দেশে নরমালি আমাদের এমপ্লয়ার্স পে মডেল। এটার অর্থ হইলে এমপ্লয়ার টাকা দিয়ে আপনারা ট্রেনিং দিয়ে এরপরে নিয়ে যাবে। তো এর বাইরে সব যায় দালালের মাধ্যমে। এটা বলি থার্ড পার্টির মাধ্যমে, এজেন্সির মাধ্যমে। আমরা দালালরে মেইন স্ট্রিম করছি কিন্তু দালাল কন্ট্রোল করি নাই। এটার অর্থ হইল আপনি একটা মনস্টার বানাইলেন কিন্তু মনস্টারের মুখে কোনো লাগাম দেন নাই। অনিয়ন্ত্রিত একটা মনস্টার যেটা হলো দালাল আর কি, বা এজেন্সিগুলা হাইলি আনরেগুলেটেড, হাইলি ওরা কখনোই, কারণ ওরা তো সরকারের আর একটা মিনি গভর্নমেন্ট আর কি। দালাল এজেন্সিগুলা এটা তো মিনি গভর্নমেন্ট। মানে ধরেন অর্থমন্ত্রী যখন কথা বলবে কোনো এজেন্সির হইয়া, তখন তো আর বাংলাদেশ সরকার কোনো কথা বলবে না, এটা তো বলার সুযোগ নেই। আচ্ছা, তো আমি স্ট্যাটাসটা বললাম যে আমাদের ওখানে মাইগ্রেশন গভর্নেন্সটা কিভাবে হয়। আচ্ছা, তাহলে ইউরোপ কি করতেছে? ইউরোপ একটা ট্যালেন্টফুল করতেছে। এটা হইল নিউ প্যাক্ট অন মাইগ্রেশন। ওদের হইলো মাইগ্রেশন প্যাক্ট হয়েছে নতুন। নতুন মানে হইলো 2025-এর শেষে 26-এ এটা অলরেডি এখন ইমপ্লিমেন্টেশনের ফেজে আছে। 2026-এর শেষের দিকে ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে যাবে। তো এইটার আন্ডারে
বাংলাদেশের ট্যালেন্টফুলের জন্য একটা পুল রেডি করতেছে। এটা হলো পাইলটিং এ আছে ৫ টা দেশ। ইতালি, জার্মানি, নেদারল্যান্ড আর ফ্রান্স বা কোন দেশ হবে। ৫ টা দেশে ঢুকাবে। তো এর মাধ্যমে হয়তো মিনিমাম কিছু একটা সংখ্যা ঢুকবে ২০০ বা ৩০০, ওরা একটা ফ্রেমওয়ার্ক রেডি করার চেষ্টা করতেছে। ইনিশিয়ালি এটা করব, দেন অ্যাডজাস্ট করে হয়তো বা বড় একটা ফ্রেমওয়ার্ক করবে। তবে আমার কখনো মনে হয় না যে বড় আকারের লোক নিবে। কারণ আমাদের তো মিলিয়ন মিলিয়ন বের হয়। প্রতি ইয়ারে 1-2 মিলিয়ন ইয়াং বের হয় ইউনিভার্সিটি থেকে। আমাদের তো ওই লেভেলের সাপোর্ট লাগবে। এটা হলো মানে এর মানে হলো বাংলাদেশ যে অনেকটাই দেখা গেছে যে গার্মেন্টস আর রেমিটেন্স নির্ভর, এর বাহিরে আমাদের কিন্তু আসলে ওই রকম স্বনির্ভর বা ওই রকম কোন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। তো সেই ক্ষেত্রে এটা হয়তো একটা বড় ধরনের ধাক্কা হতে পারে ইন ফিউচারে। কারণ যারা অলরেডি এখানে আছে, থার্ড ফোর্থ জেনারেশন যখন চলে আসবে বা সেকেন্ড জেনারেশন এখানে যখন চলে আসবে, হয়তো বা সেই ক্ষেত্রে এরা রেমিটেন্সের যে প্রবাহটা আছে ওই রকম থাকবে না। তো জিনিসটা কি অনেকটা এরকম নাকি? রেমিটেন্স, আচ্ছা, মানুষ তো খুবই অ্যাডাপ্টেবল। আপনার কি মনে হয় মেডিটেরিয়ানে বাধা দিয়ে মানুষ আটকে রাখতেছে? রেমিটেন্স সবসময় এরকমই থাকবে। আপনি এটা বুঝতে হবে যে এটা হইলো সোনার ডিম হারা, সোনার ডিম পাড়া হাঁস, রেমিটেন্স বা মাইগ্রেন্ট। আচ্ছা, আমাদের আমাদের বুঝেন, আমাদের দেশের দুইটা পিলার, দেশের দুইটা পিলার। একটা পিলার হইলো মাইগ্রেন্ট, আর একটা পিলার হইলো মাইগ্রেন্ট গার্মেন্টস। মাইগ্রেশন, আর একটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি ছোট ছোট কিছু ইনফরমেশন দিই এখানে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমি আজকে সকালেই চেক দিতেছিলাম। গার্মেন্টস ইন্ডাস্ট্রি হইলো আমাদের বাহিরে আছে মাইগ্রেন্ট হলো 13 মিলিয়ন অ্যারাউন্ড, লিগাল ইলিগাল বা ইয়া। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ধরেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আচ্ছা, আমি ইন টার্মস অফ ইনকাম, এটা হলো 46 বিলিয়ন মনে হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। আর 2024-এ আমাদের রেমিটেন্স ঢুকছে 24 বিলিয়ন। এখন আমি যে 46 আর 24 বললাম, 24 এর পুরাটাই হলো বাংলাদেশের আয়। অল্প অল্প একটা সংখ্যা খালি এটা খরচ হয়েছে মাইগ্রেন্টদের জন্য। ধরেন, আপনি একটু চিন্তা করেন, আমি 10 টাকা নিয়ে বাজারে গেলাম অথবা 10 টাকা কোথাও ইনভেস্ট করলাম, আমি 12 টাকা পাইলাম। এটার অর্থ হইলে আমি 2 টাকা লাভ করলাম। আর এটা বুঝেন, মাইগ্রেন্টদের ক্ষেত্রে 24 বিলিয়ন ঢুকছে, এখানে 1 বিলিয়ন বা 2 বিলিয়নের বেশি খরচ হয় না মাইগ্রেন্টদের, বা এর কম খরচ হয়েছে, কিন্তু আমি লাভ করলাম কত? 23 বিলিয়ন বা 23.5 বিলিয়ন আমি লাভ করে গেলাম। আপনার গার্মেন্টসে 46 বিলিয়ন। এই গার্মেন্টসের যারা এরা বিভিন্ন কথা বলে, আমি শুনি, আমি এগুলা ওরা খুবই কম্পেয়ার করে। বাংলাদেশের গার্মেন্টসের সুতা আসে কোথায় থেকে? 100% সুতা আসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া চায়না থেকে, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান। চায়না থেকে। ধরেন 46 হইলে আপনার দেখা গেছে যে 25 বিলিয়নে চলে যায় এগুলা কিনতে। এরপরে শ্রমিকদেরকে বেতন এই সেই দিতে 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 কয় টাকা লাভ করে বাংলাদেশ? আমাদের পিলার হইলো দুইটা, একটা হইলো স্বনির্ভর, আর একটা হইলো ইন্ডিয়া চায়না নির্ভর, আরেকটা পিলার। সারাদিনে আমরা কথা বলি, প্রচুর বলি, গার্মেন্টস গলা ফাটাইয়া ফেলি যে গার্মেন্টসে এই হয় ওই হয়, গার্মেন্টসের নেতারা যা কথা বলে আমি শুনি। মানে আমাদের সবচেয়ে বিশৃঙ্খল একটা সেক্টর, সবচেয়ে বেশি আয় কিন্তু বিশৃঙ্খল একটা সেক্টর হলো মাইগ্রেশন সেক্টর। এটাতে কারো কোনো নির্ভর নাই। এটা আমরা বলি যে সরকারের মা বাপ নাই, মাইগ্রেশন সেক্টরের কোনো মা বাপ নাই, না আছে এক্সপার্ট, না আছে গভর্নেন্স। মাঝখান দিয়ে প্রচুর লোক আছে কি করে, এই যে আপনি বললেন না রেমিটেন্স কমবে কিনা, রেমিটেন্স আমি কমার কোনো কারণ দেখি না, কোনো কারণ দেখি না, বাড়বে। মানে এটাই কি মানে প্রধান একটা কারণ যে যেহেতু আলটিমেট আমার সোনার হাঁস আছে, তো এটা ডিম পারবেই, তো আলটিমেট আরে আমার টেক কেয়ার করার দরকার নাই। যে বাংলাদেশে যে প্রথম জিনিসটা প্রথমেই যখন বললেন যে এয়ারপোর্টের বৃষ্টি অবস্থা প্লাস হলো ওভারঅল পলিসি লেভেলে একটা অরাজকতা, রাজনৈতিক একটা প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে বলা যায় অনেকটা এলোমেলো। তো এটা কি একটা প্রধান কারণ যে এগুলাকে টেক কেয়ার না করা? আচ্ছা,
টোটাল 13 বিলিয়ন লোক হলে কত পার্সেন্ট লোক দেশের বাইরে? অ্যারাউন্ড 7-8 বা 10% লোক। 10%, 3 মিলিয়ন হইলো সৌদি আরবে। কত পার্সেন্ট? 10%। 10% লোকের কোনো ভোট নাই। এটা আপনি জানেন? এবার ট্রাই করতেছে ভোট দিতে। যার ভোট নাই সে কেমনে বাংলাদেশের জনগণ? সে বাংলাদেশের কথা বলবে কিভাবে? ওর রাইটস কি? আর এর মানে কি এবার যদি ভোটের অধিকার যারা প্রবাসে আছে তাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়, তো সেই ক্ষেত্রে কি এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? না, না, না। এটা হলো একটা স্টেপ। আপনার অনেকগুলো স্টেপে যাইতে হবে। আমি এর আগে বলছি যে আমাদের মাইগ্রেন্টরা হইলো আমাদের মায়েরা কি রপ্তানি করে বলেন? আনস্কিল মাইগ্রেন্ট রপ্তানি করে। আমাদের মায়েরা জন্ম দেয় আনস্কিল মাইগ্রেন্ট। মায়েরা এখনো জন্ম দিতে পারে না ইঞ্জিনিয়ার বা সিএসসি ইঞ্জিনিয়ার অথবা কোয়ান্টাম মেকানিক্স জন্ম দিতে পারে নাই। আমাদের মায়েরা আনস্কিল মাইগ্রেন্ট জন্ম দেয়। হ্যাঁ, ওরা মিডল ইস্টে যায়। আমরা এখন কিছু প্রশ্ন নিব। অলরেডি কমেন্টে কিছু প্রশ্ন আসছে, তো একটু শর্টের মধ্যে, যেহেতু আমাদের সময় সীমিত, আমরা 1 ঘন্টা কথা বলবো, তো সেই ক্ষেত্রে একটু শর্টের মধ্যে আমরা চাবো যে জিনিসগুলা অ্যান্সার দেওয়ার জন্য আপনি যদি এটা করতে পারেন। তো সেক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা উম্মে সালমা করেছে, কেন এত তরুণ তরুণী ঝুঁকি জানার পরেও অবৈধ পথে দেখা গেছে বিদেশ যেতে চায় বাংলাদেশ থেকে? আমি অলরেডি এটার কোশ্চেনের উত্তর দিছি। এটা আগে আসছে, এখন আসতেছে, আরো বাড়বে। রিসেন্ট যত ট্রেন্ড দেখতেছি এটা বাড়বে, এটা কমবে না, এটা খেয়াল রেখে রাখেন। আমি কোনো কারণ দেখি না যে বাঙালির সন্তানেরা এটার ঝুঁকি মনে করে। আমি কোনো কারণ দেখি না, বরং ওরা আপনার বিসিএস সার্কেল অফ এক্সপ্লয়টেশনের থেকে বের হইয়া আর একটা এক্সপ্লয়টেশনে ঢুকে, যেই এক্সপ্লয়টেশনটা বাংলাদেশে এক্সপ্লয়টেশন বা বিসিএস সার্কেল থেকে একটু ছোট, সে চিন্তা করে মাস শেষে আমি লাখখানিক টাকা কামাইতে পারবো। বাংলাদেশে ধরেন বাংলাদেশে আমি হয়তো 1 বছর 2 বছরে কামাইতে হবে এই টাকাটা। বুঝেন, আমি অনেক মাইগ্রেন্টদের সাথে এখানে কথা বলি, ওরা জিনিসটা এইভাবে নেয়। আপনারা যারা ধরেন এক্সপার্টরা অনেক সময় মিডিয়া ফ্রেমিং করে, ওমা রিক্স কি, এরা কেন যায়, এদের বুঝ নাই কেন, এদেরকে কনসাসনেস প্রোগ্রামে ঢুকানো, এগুলা 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 ভাত আসে না। আমার কথা বুঝছেন? এসব কথা ভাত আসে না। দিন শেষে আমাদের ভাত লাগে, দিন শেষে আমাদের সেফ ফিল করা লাগে যে বাংলাদেশ সেফ। অনেক ফ্রেমিং করতে পারেন যে মাইগ্রেন্টরা খারাপ। আমি কিছু কিছু লোকের কাছে কথা শুনি যে মাইগ্রেন্ট খারাপ, এই সেই। ওদের টাকা কিন্তু ভালো, রেমিটেন্স ভালো, খুবই হালাল জিনিস, খুবই হালাল জিনিস। রেমিটেন্স খুব হালাল, রেমিটেন্স খুব মজার। আমাদের এক রিসেন্ট এক বিএনপির এক সাবেক এমপি বইলে বসলো, ভোট দিব ভোটের অধিকার মাইগ্রেন্টের দরকার কি, ওরা কাম করুক, ওখান থেকে টাকা পাঠাক। আমরা চুরি করব, ওরা টাকা পাঠাক, আমাদের অনেক টাকা লাগবে চুরি করার জন্য। বিষয়টা এরকম না। আমরা আশা করি সামনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হোক, বা এটা আরো বেটার হোক এখন কোয়ালিটিগত দিক দিয়ে। তো এখন আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা টাইফা করেছে, যে দালাল চক্রগুলো বা এজেন্সি মানুষকে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপ পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ আর ইউরোপ সরকারগুলো একসাথে কি কোনো কঠোর ব্যবস্থা নিতে পারে যাতে তাদের জবাবদিহিতা নিশ্চিত হয়? আপনি গভর্নেন্স দিলেন দালালের হাতে, আবার দালালের বিরুদ্ধে কেন ইয়া নিবে? আমি মানে এই ওয়ার্ডগুলো খুবই, আমি কনফার্ম এই ওয়ার্ডগুলোর উপরে, কিন্তু এগুলা হাইলি সিকিউরিটাইজড মানি হইল আপনি দালালের হাতে ক্ষমতা দিলেন, অথবা আপনি লিগালি মানুষের যাইতে দিলেন না, আবার বলবেন যে দালাল খারাপ। কে বলছে দালাল খারাপ? দালাল হোপ দেয়, আপনারা যেই হোপ দিতে পারতেছেন না, দালাল এটা দিতেছে। দালাল বলতেছে আমি আপনার ওয়ান স্টপ সার্ভিস দিব, আপনার ইউরোপ নিয়ে পোষাবো। দালালের এখানে দোষ কিসে? আপনি বেস্ট অল্টারনেটিভ দেখান। আপনি বলেন আমি মালয়েশিয়া 50,000 টাকা পাঠাবো, আমি সৌদি আরবে 40,000 টাকা আপনার দিয়ে আসবো, এটা বলেন, এটা কনফার্ম করেন। আপনার অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বাটপারি করবে না, এটা আপনি কনফার্ম করেন। আপনার যারা মাইগ্রেশন সেক্টর নিয়ে কাজ করে ওরা চুরিচামারি করবে না, মাইগ্রেন্ট থেকে 5 লাখ টাকা নিবে না।
শুনেন, এটা হলো আমার দায় দালালের উপর চাপাইয়া দেওয়া। আপনি যখন আপনার কাজটা ঠিকমতো করতে পারবেন না, তখন করিমের দোষ, রহিমের দোষ, দালালের দোষ, এর দোষ, ওর দোষ। আপনি আপনি কথা ওই পাশে ছড়াইন না, নিজের উপর নেন, দায়িত্ব নেন। এটা আপনার দায়িত্ব। ও 24 বিলিয়ন আপনারা পাঠাইতেছে, আপনি, এটা একটা আমানত। 24 বিলিয়ন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্পন্সর করতে পারেন 4,000 কোটি টাকা। একটু আমি এখানে ইয়ার থামাবো সময় একটু এখানে আমি থামাবো, কারণ এই রিলেটেড আরেকটা কোশ্চেন আসছে, সেটা হলো উভয় পক্ষের মধ্যে, উভয় পক্ষ বলতে হয়তো বা সে বুঝাইছে যে দালাল শ্রমিক যারা আসতে চায়, বা এর মধ্যে কান্ট্রি হইতে পারে উভয় পক্ষ। তো এটা কি একটা ফেয়ার, ইথিক্যাল এবং সাস্টেনেবল মাইগ্রেশন মডেল কি হতে পারে, যেটা এই যে সমস্যাটা আছে সেই সমস্যাটা ওভারকাম করতে পারে? না, আপনি আমার কথা শুনেন। ওয়ার্ল্ডে এখন যেই মাইগ্রেশনের যতগুলা সিস্টেম আছে, এর মধ্যে সবচেয়ে বেস্ট হইল এমপ্লয়ার্স পে মডেল, যেটা কোরিয়া এবং জাপানের সাথে আমাদের এখন এভাবেই আমাদের স্টুডেন্টরা যায়, আমাদের লেবাররা যায়। এটা হলো সব পৃথিবীর সেরা মডেল এখন পর্যন্ত। আমাদের ইউরোপের সাথে এটাও বাইল্যাটারাল একটা চুক্তি আছে। এই যে আমি বললাম না, ট্যালেন্ট পুল, ওইটার মাধ্যমে ঢুকবে। কিন্তু এটা রেয়ার, অনেক সময় এটা ট্যালেন্ট পুলের এক্সপেন্সিভ। যে ট্যালেন্ট পুলের যে ব্যাপারটা, বাংলাদেশের সার্বিক যে শিক্ষা ব্যবস্থা, রিসেন্টলি এখনকার যে শিক্ষা ব্যবস্থা, ওভারঅল দিক দিয়ে দেখা যাচ্ছে যে খুবই বাজে, খুবই মানে নিম্ন লেভেলের চলে যাচ্ছে। রিসেন্টলি সিঙ্গাপুর একটা রিপোর্ট করছে যে যদি বাংলাদেশ থেকে কেউ আন্ডারগ্রেড করে, সেই ক্ষেত্রে তাদেরকে ইন্টারমিডিয়েটের সম দেখা গেছে মানের একটা আমাদের সার্টিফিকেট একটা হিসেবে বড় বিবেচনা ইউনিভার্সিটি করে। সম্পর্কে এই কথা বলছে। হ্যাঁ, তো এটা যদি অন্যান্য দেশেও আলটিমেট সিমিলার ওয়েতে হয়, তো ইন দ্যাট কেস দেখা গেছে যে আমরা একটা বিশাল ডিজাস্টারের মধ্যে পড়ে যাব। আমাদের আমি আমি সবসময় বলি, আমাদের যেই সোনার হাঁস, সোনার ডিম পারে যে হাঁসটা, এটারে যদি আপনি বাঁচাতে চান, আপনি স্ট্র্যাটেজিক আপনার কিছু স্টেপ বাই স্টেপ আপনার ইমপ্রুভমেন্টের প্ল্যান থাকতে হবে, যে আমি আগামী 30 বছর বা 50 বছরে আমার এডুকেশন সেক্টর চেঞ্জ আনবো। এবং মাইগ্রেন্টরা টাকা পাঠাইতেছে, মাইগ্রেন্টরা যে টাকা পাঠাইতেছে আমি এডুকেশন সেক্টরে পাঠাবো। এবং আমার গ্রাজুয়েটরা ভালো ডিগ্রি নিয়ে বের হবে। ওরা শুধু আরেকজনের হোপের জন্য আশা করবে না, ওরা নিজেরাও হোপ দেখাবে, আশা দেখাবে মানুষকে, আলো দেখাবে, এনলাইটমেন্ট হবে। এবং বাহিরের দেশ তখন ওই সার্টিফিকেট গুলা এলাও করবে। আমাদের ওখানে যে ডিপ্লোমা হয়, প্রচুর হাজার হাজার ডিপ্লোমা হয়। ইউরোপের প্রত্যেকটা দেশে হাজার হাজার ডিপ্লোমার অভাব আছে, নার্সিং অভাব আছে। কিন্তু আমাদের ওই সার্টিফিকেট গুলা কেউ ফলো করে না, কারণ আমাদের কোয়ালিটি নাই। গ্রাজুয়েশন যেখানে যে গ্রাজুয়েট হয়, ওইটা ওই লেভেলের গ্রাজুয়েট না, যেই লেভেলের গ্রাজুয়েট হইলে। আচ্ছা, ট্যালেন্ট পুল যেটা হইতে আছে, এটা ইউরোপিয়ান কারিকুলামে হইতেছে ফর শিওর। এটা ইউরোপিয়ান কারিকুলাম, ইউরোপিয়ান ইনস্ট্রাক্টররা প্রথমে ট্রেনিং দিবে, দেন এরপরে আমাদের লোকাল ট্রেনারদেরকে, মাস্টার ট্রেনারদেরকে উপযুক্ত করে হয়তোবা ফিল্ড লেভেলে পাঠাবে। আমি জানি না এটা কি সিঙ্গাপুরের মডেলে হবে, না জাপানের মডেল, না কোরিয়ার মডেল, যে কোনো একটা মডেল, অথবা ওরা অ্যাডজাস্ট করে নতুন একটা মডেল আনবে। যে কোনো একটা মডেল হবে, তবে এটা সাস্টেইন, শ্রমিকের উপর চাপ কম পড়ে, শ্রমিক অনেক বুঝে। আমি বললাম না, আমাদের আমাদের শ্রমিকরা হইলো কানে শুনে না, চোখে দেখে না, যা দেখে ভুল দেখে। কারণ আপনি ইতালিয়ান কথা বলতে পারতেছেন না, আপনি কেমনে বার্গেইন করবেন আপনার মালিকের সাথে? ইতালিয়ান কথা বলতে পারতেছেন না, আপনি কেমনে আপনার স্যালারি বাড়াবেন? এটা ইম্পসিবল আপনার হ্যাঁ, এটা এটা ট্রু। দেখা গেছে ইম্পসিবল। আলটিমেটলি স্পেশালি ইউরোপের যে দেশগুলো আছে, ভাষাগত যদি জ্ঞান না থাকে, সেই ক্ষেত্রে এখানে সামনের দিকে যাওয়া যে কারোর জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে একটা জিনিস যেটা, যে বাংলাদেশের পলিসি লেভেলে যে ভয়েসটা প্লাস পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট গুলা থাকে সব সময়, তো সেই ক্ষেত্রে পলিসির ভয়েসটা কতটুকু স্ট্রং পলিটিক্স কে ইনফ্লুয়েন্স করার জন্য, এই মাইগ্রেশনের জিনিসটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, একটা হাসির এক্সাম্পল দিয়ে আমি শুরু করি। রিসেন্টলি আমগো উপদেষ্টা ইতালিতে আইছিল মেলানির সাথে, এখানকার যে প্রাইম মিনিস্টার মেলানির সাথে বসছিল। এই বসার পরে পরে ওদের প্লেনে প্রায় দিনই লোক পাঠাইতেছে দেশে।
কি এমন হইলো যে লোকগুলারা তুলে দিতে আছে 100 150 200 লোক করে প্লেনে তুলতে আছে, 100 লোক প্লেনে তোলে, 50 লোক প্লেনে তুলছে, ম্যাসিভ সংখ্যা পাঠাইতে আছে। এইটার অর্থ হইলো আমরা পেপারে এটা খুব একটা কিছু পাই নাই। এটার অর্থ হইলো আমাদের ওই পাশেও সিগন্যাল হইছে যে আপনি পাঠান, আমরা রিসিভ করব। বুঝছেন কিনা? এটা হলো ডেস্টিনেশন কান্ট্রি, বাংলাদেশ হলো অরিজিন কান্ট্রি। এটার অর্থ হইলো আমাদের এখান থেকে লোক পাঠাবে, বাংলাদেশের সরকার তো গ্রহণ করে না, সরকারের এই ক্যাপাসিটিও নাই। ধরেন রিটার্ন মাইগ্রেশন বা রিএডমিশনের যে মাইগ্রেন্ট, ওদের রিইন্টিগ্রেশনের যে মেকানিজম, আমাদের গভর্নমেন্ট এটা জানে না, 100% জানে না। ওরা মনে করে যে এরা সোর্স সামার, ওরা সোর্স সামার না, ওরা রেমিটেন্স পাঠায়। ওদের ট্রিটমেন্ট হয় সোর্স সামারের মতো, যে বাহিরের থেকে ওরা ইলিগাল কোনো কাজ করে আসে, বাট এটা ইন্টারন্যাশনাল কোনো আইনে নাই, সব আইন ভায়োলেট করে। পুলিশরা এইভাবে ট্রিট করে, কারণ পুলিশদের ওই ট্রেনিং নাই, পুলিশরা জানেও না এটা। ওই ব্রাক কিছু মেথড ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট করছে, ব্রাক এগুলা করে, ওরা বেসিক্যালি রিসিভ করে, যদিও এটা হাইলি আনইথিক্যাল। রিএডমিশনে হেল্প করা। ব্রাকের এই রিসিভ করার কারণটা কি? যেহেতু গভর্নমেন্ট এখানে রিসিভ করতেছে না, এজ এ গভর্নমেন্টের এই ক্যাপাসিটি নাই, এই জন্য করে না। ব্রাকের সাথে ইউরোপের একটা চুক্তি আছে, ব্রাকের বিশাল অঙ্কের একটা বাজেট দেয়। আমিও আপনার ওই 23 মিলিয়ন, দাঁড়ান আমি সংখ্যাটা একটু বলি, এটা কত মিলিয়ন বলছি, 38.2 মিলিয়ন ইউরো পাঠাইছি। ওই টাকাটার একটা পার্সেন্টেজ ব্রাকে গেছে। ব্রাক তার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করছে, ইনফ্রাস্ট্রাকচার করছে, রিএডমিশনের জন্য ওদের অফিসারগুলো নিয়োগ দিচ্ছে, ট্রেনারদেরকে নিয়োগ দিচ্ছে, এবং ওটা কিভাবে অ্যাটলিস্ট মিনিমাম হিউম্যান ওয়েতে মানুষগুলারে ট্রিট করা যায়, এয়ারপোর্ট থেকে কিভাবে রিসিভ করা যায়, জেন্ডার বেস ভায়োলেন্স। শুনেন, রিএডমিশন যেগুলা হয় প্রত্যেকে 1000 রকমের সিচুয়েশন ফেস করিয়া আসে। কেউ দেখা গেছে 20টা দেশ ক্রস করিয়া ইউরোপে ঢুকছে, কেউ দেখা গেছে যে সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের শিকার হয়েছে, কেউ হাত কাটা ফেলছে, এক একজন এক এক কেসে। যার কারণে এগুলা টিপিক্যাল আমাদের পুলিশ দিয়ে কভার করা যায় না। হাইলি ট্রেন্ড কিছু, যারা জানে কিভাবে সাইকোসোশ্যাল সিচুয়েশন মেনে বিহেভ করা যায়, ওই রকম লোক দিয়ে এগুলো রিসিভ করা এয়ারপোর্টে। শুধুমাত্র ব্রাকের ক্যাপাসিটি আছে এগুলা রিসেন্টলি করা, আর এর বাইরেও 2টা মনে এনজিও করায় আমি জানি, 1টা বা 2টা এনজিও করে দেশে। আইওম জড়িত আছে, আইওমের সাথে আমি কথা বলছি, আইওলও জড়িত আছে কিছু কিছু জায়গায়, কিন্তু ব্রাক ব্রডলি করে, ওদের ক্যাপাসিটি আছে সারা দেশে, ওদের ওই পরিমাণ ইয়া আছে। তো ওইটাই বলি আর কি। আমার কথা ছিল এখানে আইসা কথা বলা, মেলানির সাথে কথা বলে, আর কিছু লোক অনেকটা এরকম একটা গল্প ছিল ছোটবেলায়, মনে হয় শুনছিলাম, সোনার হাঁস যখন ডিম দেয়, ডিম দেওয়া বন্ধ করে, তখন সেটাকে জবাই করা হয় আর কি। আমাদের জবাই করে না ভাইয়া, আমাদেরকে দেশে যাইতে বলে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনার দেখলাম, আরেকটা পেপার, মেকিং ইউ সামথিং লাইক দ্যাট, যে পলিসি ইন 2022, যে আপনি রেফুজি, যেটা মেকিং ইউ রেফুজি পলিসি 2022 নিয়ে একটা পেপার পাবলিশ করছেন। মেইনলি যেটার স্টোরি ছিল ইউক্রেনিয়ান রেফুজিদের নিয়ে, যেমন একটা অ্যাক্ট করা হয় যেটা গত 20 বছরে করা হয় নাই। তো আমি একটু জানার চেষ্টা করব বাংলাদেশের প্রেক্ষাপটে এটার সাথে কোনো সম্পর্কিত কোনো কিছু আছে কিনা, বা বাংলাদেশে যারা পলিসি মেকিং আছে তাদের জন্য কি এটা কোনো গাইডলাইন হতে পারে কিনা, বাংলাদেশের দেখা গেছে ইমিগ্রেশন মাইগ্রেশন প্লাস হলো বাংলাদেশের যে রেফুজি আছে স্পেশালি মায়ানমারে, তো সেই ক্ষেত্রে এটার সাথে কোনো মানে কন্ট্রিবিউশন হতে পারে কিনা বাংলাদেশের পলিসিতে। আচ্ছা, এটা যেটা রোল, এটার সাথে ডিরেক্ট আমাদের কোনো ইয়া নেই। আমার বাংলাদেশের সাথে এটার ডিরেক্ট কানেকশন নাই, কিন্তু এর বাইরে আরো কিছু পলিসি আছে। আমি আমি আমার পিএইচডি হলো, আমি 3টা পলিসি নিয়ে কাজ করি। একটা হলো টেম্পোরারি প্রোটেকশন, আপনি যেটাকে বলছেন, এটা 20 বছর পরে অ্যাক্টিভেট হয়েছে ইউক্রেনের জন্য। এটা রেয়ার কেস, রেয়ার অ্যাক্টিভেট করে। তুরস্ক অ্যাক্টিভেট করছে সিরিয়ানদের জন্য, ইউএসএ অ্যাক্টিভেট করছে সিরিয়ান ইউক্রেনের রিফিউজির জন্য। এটা রেয়ার কেস, খুব রেয়ার এটা অ্যাক্টিভেট করে।
এটা এটা ডিফারেন্ট টাইপ অফ প্রোটেকশন, টেম্পোরারি প্রোটেকশন। তো এটার অর্থ এটা 100% প্রোটেকশন হয়, ওটা টোটাল আলাদা জিনিস। আমাদের জন্য এটা কেউ করবে না, এটা ফর শিওর। আমাদের জন্য কেউ করবে না। আচ্ছা, আমরা যে পলিসি, আমার বাকি রিসার্চের বাকি 2টা পলিসি হলো, একটা হলো নিউ প্যাক্ট অন মাইগ্রেশন, আর একটা হলো রিটার্ন পলিসি। বেসিক্যালি এই 2টা পলিসিতে আমাদের বাংলাদেশ কভার করে। নিউ প্যাক্ট অন মাইগ্রেশন, আমি ট্যালেন্ট পুলের কথা বললাম না, এটা বেসিক্যালি নিউ প্যাক্টের আন্ডারে। আর রিটার্ন পলিসি আমাদের যে বাইলেটারাল চুক্তিটা হইল 2017-তে, ওইটা ওই পলিসির আন্ডারে আমাদের যে 38 বিলিয়ন দিছে, এরপরও আরো দিছে প্রচুর সার্ভেলেন্স, বর্ডারে কেমনে কিল খুঁজে খুঁজে মারা যায় আর কি, খুঁজে খুঁজে জেলে পাঠানো যায়। যেহেতু আমরা সবাই লাস্ট প্রান্তে আছি, তো আমরা জাস্ট কিছু জিনিস জানার চেষ্টা করব। আপনার ওভারঅল যে গবেষণার কাজ, এই ক্ষেত্রে গবেষণা করতে গিয়ে আপনি যে মাইগ্রেন্ট আছে, বাংলাদেশি মাইগ্রেন্ট, তাদের সংস্পর্শে আসার কোনো অভিজ্ঞতা, সেটা হতে পারে কোনো সিগনিফিকেন্ট লেসনস ফর লাইক যে বাংলাদেশিদের জন্য, যেটা তাদের ক্ষেত্রে উপকৃত হতে পারে সেই জিনিসটা শুনে, যদি এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান যে আমি গত 2 বছর 2.5 বছর কাজ করলাম, যে কাজের মধ্যে আমাকে দেখা গেছে ইন্টারভিউ করতে হয়েছে, আমাকে কেস স্টাডিজ দেখতে হয়েছে, এই সিচুয়েশন হয়ে যাচ্ছে, তো এই জিনিসটা করলে হয়তো বা বাংলাদেশের পলিসি, মাইগ্রেন্ট সবাই হয়তো বা একটা পরিবর্তনের হুপ দেখতে পারেন। আচ্ছা, আমি মাইগ্রেশনরে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখি। আমি মাইগ্রেশনরে শুধু মাইগ্রেশন দেখি না। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেই আপনারে। আমি মাইগ্রেশনটা নরমালি এরকম দেখি। আপনি গ্রামে আমরা ছোট চারা এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে রোপণ করি। এটার অর্থ হইলে তখন ও নতুন জায়গায় গিয়া যদি পানি পায়, পুষ্টি পায়, তো ও তখন শিকড় ছাড়ে। এর আগে শিকড় ছাড়তে পারে না। আমাদের মাইগ্রেশনটা ডেসপারেশনের মাইগ্রেশন। আমাদের হোল মাইগ্রেশন সিস্টেম গভর্নেন্স হলো ডেসপারেশন, এটার সাথে ডেসপারেশন যুক্ত। এটার অর্থ এরকম, আইএলটিএস ছাড়া ইউরোপে যাব। আইএলটিএস ছাড়া ইউরোপে যাব, এটা হলো কমন এবং ডমিনেন্ট একটা ফ্রেজ, যে আইএলটিএস ছাড়া ইউরোপে যাব। মানে এটা হলো ডেসপারেশন। যাই আমি, আবার অনেকে বলে যে আমি স্টুডেন্ট বিষয়ে যাব কিন্তু সেটেল হব। তো আমাদের এলো সব কিছুর সাথে একটা ডেসপারেশন, যে ইতালি যাব, লিবিয়া হইয়া যাব, নগদে বড়লোক হয়ে যাব। শুনেন, লিবিয়া হয়েছে যারা আসতেছে, এরা কিন্তু মা বাবার সাথে কথা বলে আসতেছে, টাকা কিন্তু মা বাবা দিতেছে। আমাদের হোল সিস্টেমটা একটা ডেসপারেশনের মধ্যে। কেউ কারো দায়িত্ব নেয় না, নিজেও নিজের দায়িত্ব নেই না, সরকার আমাকে দায়িত্ব নেয় না, আমরাও সরকারের হোল্ড করি না, সরকারও আমাদের হোল্ড করে না, আবার আমরা আমাদের নিজেদেরকেও হোল্ড করি না। এই কথাটা অনেকটা আমার একটা কথা মনে পড়লো 2022-এ, যেমন ন্যাটোর সেক্রেটারির সাথে যখন দেখা হয়, যে একটা কয়েকটা ক্লাস ছিল তার সাথে, তো ওভারঅল জিনিসটা এরকম বলছিল, ইউক্রেনের যুদ্ধ, কি বলে, ক্রোয়েশিয়ায় যুদ্ধ ছিল তো গত 2003 পর্যন্ত সামহাও। তো তখন যারা, মানে তার কথাটা এমন ছিল যে যদি পপুলেশন, একটা কান্ট্রির পপুলেশন যদি রেসপন্সিবল না হয়, এই ইরেসপন্সিবলের কারণে তাকে একটা সময় পর ওই জেনারেশন অথবা তার নেক্সট জেনারেশনকে পে করতে হয়, আইদার সেটা অর্থনীতি, যুদ্ধ, বা অন্য কোনো ভাবে। সেটা অনেকটা হইতে পারে ওর্স একটা সিচুয়েশন হয়ে যাইতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কি হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তো আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো ইউরোপে বেশিরভাগ বাংলাদেশি, যেটা হলো অ্যাজাইলেম আবেদন বাতিল হচ্ছে, তাহলে সুরক্ষার খোঁজে সবকিছু ঝুঁকিতে ফেলছে মানুষের মানে কি? এটা জানতে চাইছি। শুনেন, ইউরোপ ইউরোপ কিভাবে মাইগ্রেন্টদের দেখে, আপনি ওইটা তখন আপনি প্রোটেকশন অ্যাসেস করতে পারে। ইউরোপ দুইটাই দেখে, সিকিউরিটাইজেশন দেখে, হিউম্যানিটেরিয়ান দেখে। এখানে মাইগ্রেন্টরা খুবই দুর্বল, ওদেরকে ন্যাশনাল পলিটিক্সে ইউজ করে, স্কেপ গড যেটাকে বলি আমরা আর কি। মাইগ্রেন্টদেরকে জবা করা খুব সহজ, ইজি, এই জন্য সব জায়গায় জবা করে। তো এখানে ইউরোপ আমাদেরকে সেফ কান্ট্রি অফ অরিজিন, আমি এই টার্মটা আপনি একটু বুঝে নিয়েন। নতুন করে ইউরোপিয়ান পার্লামেন্ট সেফ কান্ট্রি অফ অরিজিন ঘোষণা করছে বাংলাদেশকে। ইতালি আলবেনিয়াতে কেন বাংলাদেশে পাঠাবে, কিছুদিন পরের থেকে এটা খুবই কার্যকর হবে, খেয়াল রাখেন, খুবই কার্যকর হবে।
তো সেফ কান্ট্রি অফ অরিজিন যখন ঘোষণা করে, এটার অর্থ হলো ওই দেশ থেকে কেউ যদি অ্যাসাইলামে অ্যাপ্লাই করে প্রোটেকশনের জন্য, এটা অনেকটা আমরা গ্রামে ফুটবল বল খেলতাম না যে বাউন্স করছে, আমরা বলি না, খুব সুন্দর টার্ম, আমি এই টার্মটা ইউজ করি। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলে সাথে সাথে বাউন্স করবে। বাউন্স মানে কি? পিসমোরা বান দিয়া আপনার প্লেনে তুলবে, বাংলাদেশে এয়ারপোর্টে নিয়ে ব্রাকের কর্মীদের হাতে তুলে দিবে। বাউন্স, কারণ সেফ কান্ট্রি অফ অরিজিন ঘোষণা করছে। কেমনে করছে, কি করছে, এটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের কথা, কিন্তু ইম্প্যাক্ট পড়বে বাঙালিদের উপরে। যেহেতু সেফ কান্ট্রি অফ অরিজিন, বাংলাদেশ সেফ হোক আর না হোক এটা দেখার বিষয় না, ওরা ওদের ইন্টারেস্ট সর্বোচ্চ করতেছে, আর ইম্প্যাক্ট পড়বে বাঙালিদের উপরে। যদিও আমি কখনো বলি নাই যে রেমিটেন্স কমবে, রেমিটেন্স বাড়বে, বাঙালিরা মরবে, ধরবে, কানবে, খুন হবে, সেক্সুয়াল অ্যাবিউজ হবে, স্মাগলারের শিকার হবে, কিন্তু রেমিটেন্স বাড়বে। আবার রেমিটেন্স চুরিও করবে আমাদের পলিটিশিয়ানরা। যেহেতু আমরা তো আমরা জাস্ট আরেকটা ছোট্ট জিনিস দিয়েই শেষ করার চেষ্টা করব। সেটা হলো, আমি খুব ইন্টারেস্টিংলি দেখলাম, যেটা হলো কাদের জন্য নামের একটা পেজ আপনি চালান, সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের, হ্যাঁ, তো এটা নিয়ে যদি বলেন যে ইনিশিয়েটিভটা কি, কেন করলেন? আমি প্রথম দিকে জাস্ট ভিডিও আপলোড করতাম। ইউরোপে আসার পরে বেসিক্যালি আমি প্রচুর ভিডিও, আমি শুধুমাত্র পড়াশোনা রিলেটেড প্রচুর ভিডিও করা শুরু করলাম। কারণ এভারেজ আমাদের লোকজন সবাই মনে করে যে আইএলটিএস ছাড়া বিদেশ আসা যায়, অনেকেই খুঁজে। তা আমার টার্গেট হইলো আমি সামহাও কিছু ইনফরমেশন শেয়ার করি, যাতে করে অ্যাটলিস্ট কিছু লোক ইনফরমেশন পায়, ইনফরমেশনের অভাবে যাতে আমি ইনফরমেশনের অভাবে পড়াশোনা বা মাইগ্রেশনে ইয়ে করে। কারণ আপনি যদি ডেসপারেশন ছাড়া প্রিপারেশন নিয়ে আসেন, আপনার লাইফ এখানে অনেক ইজি। আর এটাও ঠিক যে আপনারা এখানে আপনার প্লেসটা কেউ রেডি করে দিবে না, আপনারা রেডি করতে হবে। তো আমি এই টার্গেট নিয়ে ভিডিও করা শুরু করছি, যদিও চ্যানেলটা ইনিশিয়ালি ওই টার্গেট ছিল না। ইউরোপে গত 4-5 বছর ধরে আমি এই কারণে ভিডিওগুলো করি। এটা হলো আমার সেলফ নন প্রফিট ভলান্টারি সার্ভিস। মানে স্টুডেন্ট যারা আছে দেশের বাইরে আসতে চায়, মেইনলি ইনফরমেশন গুলো প্রোভাইড করা হয়। আমি ল এর ব্যাখ্যাগুলা দেই আর কি, পলিটিক্যাল সায়েন্স অ্যাঙ্গেল থেকে, এজ এ মাইগ্রেশন গভর্নেন্স এর পক্ষ থেকে আমি ল এর ব্যাখ্যাগুলা দেই। যেমন সিঙ্গেল পারমিট, নিউ প্যাক্ট, রিটার্ন পলিসি, বাংলাদেশের বাইলেটারাল পার্টনারশিপ, এগুলো নিয়ে ব্যাখ্যা দেই। প্রচুর মিসগাইডেড ইনফরমেশন আছে। যারা এখন দেখছে, কারো যদি ইন্টারেস্ট থাকে, আমি এটা কমেন্টে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আমি প্রাইভেট চ্যাটে দিয়ে রাখছি, আপনারা ওখানে। হ্যাঁ, ওটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বলেন। ওইটাই বলতেছি, ডেসপারেশন যত কম থাকবে তত আপনার প্রিপারেশন ভালো থাকবে। আর মাইগ্রেশন মনে করে যে 2 মাসের মধ্যে ইতালি চলে যাবে, ইউরোপে চলে যাবে, তাহলে আপনার ওইটা মাইগ্রেশন হয় না। আপনি নতুন একটা এক্সপ্লয়টেশন থেকে আরেকটা এক্সপ্লয়টেশনে আপনি মুভ করতেছেন। আপনি ডাকাইতের হাত থেকে চোরের হাতে পড়তেছেন, অথবা চোরের হাত থেকে ডাকাইতের হাতে এসে পড়তেছেন। এটার অর্থ হইলে আপনি হাত বদল হচ্ছে আর কি, যে মধ্য সত্যভোগীর পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের যে মার্কেটে যে জিনিসটা হয়, যে দামের পরিবর্তন হয়, বা জিনিসটা এটার প্রচুর এক্সাম্পল আছে। লিবিয়াতে এক দালাল থেকে আরেক দালাল, এক মাফিয়া থেকে আরেক মাফিয়া। এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে এত দালাল, মানে আমি এই জিনিসটা দেখি যে অন্য দেশ যেগুলা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এই প্রবণতা আসলো কই থেকে যে আমাকে দালাল করতে হবে দেশের বাইরে যাইতে হলে? এর কারণ হচ্ছে আমাদের সরকার আমাদের হোল মাইগ্রেশন গভর্নেন্স থার্ড পার্টির হাতে তুলে দিছে। থার্ড পার্টি মানে দালালের হাতে। মেইন জিনিস হলো গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর দিস। আমাদের গভর্নমেন্ট না, শুধু রেসপন্সিবল না, গভর্নমেন্ট অ্যাডভার্টাইজ করে, গভর্নমেন্ট ডেলিগেট করে, গভর্নমেন্ট স্পন্সর করে, টাকাও দেয়। আপনি আমার কথা বুঝছেন? গভর্নমেন্ট শুধু রেসপন্সিবল বললে হবে, এটা ওয়ান সাইডেড। গভর্নমেন্ট পলিটিশিয়ানরা আবার উপকৃত। শুনেন, উপকার ছাড়া কেউ করবে না। আমাদের পলিটিক্সে যদি দালালদের পয়সা না আসে, ওই পলিটিক্স থাকবে না, পলিটিক্স টিকবে না।
পলিটিক্স থেমে যাবে। আমার পলিটিক্সের জন্য 10,000 50,000 কোটি টাকা দরকার। ওটা দালাল ছাড়া সম্ভব না। আপনি আমার কথা বুঝছেন? আমাদের লিগ্যাল কোনো আপনি দেখেন আমাদের পলিটিশিয়ানদের বা পলিটিক্যাল পার্টির ইনকামের কখনো প্রকাশ করে? প্রকাশ করে না। দরকার নাই। ওটা করলেও পলিটিক্যাল পার্টি টিকবে না। দালালরাই তো স্পন্সর, বড়, বড় স্পন্সর। আপনি 100 কোটি, 500 কোটি, 1000 কোটি, 10,000 কোটি। এটা তো আর কেউ এভাবে দিবে না। এটা মসজিদ মন্দির না। মসজিদ মন্দির না। এটা হলো আপনি ব্যবসা। কি স্বপ্ন দেখেন বা ভালো কোনো দেখা গেছে যে সম্ভাবনা দেখেন বাংলাদেশের মাইগ্রেশনটা বেটার হওয়ার ক্ষেত্রে? শুনুন, গভর্নেন্স এর পার্টে আমি দেখি না। গভর্নেন্স মানে হলো গভর্নেন্স এর হাত তো সরকারের হাতে। হুম, বাট হুম। ইন্ডিভিজুয়াল ট্রাই করতেছে। প্রচুর ইন্ডিভিজুয়াল ট্রাই করতেছে। কিন্তু ইন্ডিভিজুয়ালের আমি বললাম না গভর্নমেন্টের লিমিটেশন আছে, ক্যাপাসিটিও আছে। হুম, হুম। ইন্ডিভিজুয়ালের লিমিটেশন আছে, ক্যাপাসিটিও নাই। খুবই লিমিটেড ক্যাপাসিটি। লিমিটেড অ্যা যার কারণে ইন্ডিভিজুয়াল ট্রাই করতেছে। আপনি কি পরিমাণ এফোর্ট হইলে মেডিটেরিয়ান সাগরের উপর দিয়ে নাইমা যায়। আপনি চিন্তা করেন। আমি বাট এটা এই চেষ্টাটা যে জীবনের ঝুঁকি নিয়ে যখন দেশের বাহিরে আসতেছে, এই চেষ্টাটা তারা দেশে কেন করতেছে না? এটার কি কোনো আপনাদের গবেষণার কোনো দেখা গেছে ইনসাইট আছে যে না আল্টিমেট দেশে এই যে দেশে যে করার কোনো পরিমাণ ফাইন্যান্স শুনেন এক মানুষ সবাই দেখা বলে গেছে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে আসতেছে প্লাস একটা লাইফ রিস্ক নিয়ে বিভিন্নভাবে মাইগ্রেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট, এই রিস্কটা যদি সে দেশে কোনো একটা ইনিশিয়েটিভ এ নেয়, সেটা না নিয়ে তারা এই পথ মানে আচ্ছা আমি ছোট্ট একটা নাটিকে আপনারে বলি। হুম, ধরেন হুম, মা ছেলেরে কিভাবে বলে তুই লিবিয়া হয়ে চলে যাবি। হুম, আমি হুম, ছোট্ট একটা কয়েক লাইনে যে ওকে, বলে বাবা তুই দেশে থাইস না। হুম, হুম, আমি আমার হোল জীবন এভাবে চালাইতেছি। হুম, হুম, আমি যে একটা সার্কেলে ছিলাম, আমি অপুষ্টিতে ছিলাম। ভাত কি জিনিস আমি বুঝি না। পুষ্টি কি জিনিস এটা আমি বুঝি না। ভাত খাইছি, কয়টা ভাত খাইছি। পুষ্টি কি জিনিস আমি বুঝি নাই। মাছ মাংস কি জিনিস আমি একটা লাইফ পালন করছি। ইটস ওকে। কিন্তু তুই এখানে থাইস না। এটা তোর জন্য না। তুই সরে যা। তোর জন্য বেটার লাইফ তুই হই পারে গেলে বাঁচবি। আর যদি সাগরে মরস তাও বাঁচবি। আমার কথা বুঝছেন? সাগরে যদি মরস বাঁচবি। ওই পারে যদি উঠোস তাও বাঁচবি। তুই যেখানে থাকো এটলিস্ট বাংলাদেশের আমরা যে বিসিএস সার্কেলে আছি স্বাধীন হইছি বলা যাবে না। বললে স্বাধীন হয়ে যাবে। আমাদের লোক স্বাধীন হইছে, স্বাধীনতার স্বাদ পায় নাই। স্বাদ মানে কি? কত ক্যালোরি? ওয়ার্ল্ডে বাংলাদেশের জনপ্রতি কত ক্যালোরি খায়? মাংস ওয়ার্ল্ডের সবচেয়ে কম মাংস কারা খায়? ওয়ার্ল্ডের সবচেয়ে কম কোয়ালিফাইড এডুকেশন কাদের? ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি কেমিক্যাল খাবারে আছে কাদের? আপনি এগুলো অ্যাসেস করলে আপনি বুঝে যাবেন কেন বাংলাদেশ ছাড়তে চাইতেছে। ভূমধ্যসাগর অনেক বেশি সেফ বাংলাদেশ থেকে। ইন্ডিয়ান বর্ডারে এত খুনাখুনি হয় কেন? দেখলেই পাখির মতো মানুষ মানে ওরে পাখি রে। মানুষ সৃষ্টি করতে পারো না, যারা সৃষ্টি করতে পারো না তারা মারতে পারো না। কিন্তু পাখির মতো মারে, ওইখানে দেখলেই মারে, দেখলেই মারে। কথা বলা যায় না, চাপ দেওয়া যায় না। এটা তো আমার নিজের মানুষ। আমার ট্যাক্সের পয়সায় তুমি চলতেছো। দায়বদ্ধতা রেয়ার। মাইগ্রেশন গভর্নেন্সে আমি দেখি না দায়বদ্ধতা। এটা রেয়ার কেস। কেউ দায়বদ্ধতা নেয় না। এই গরিব মানুষ কারো দায়বদ্ধতা নেই। এরা মানুষ। আমরা নিজেরাও নিজেকে মানুষ মনে করি না। সরকারও মানুষ মনে করে না। পৃথিবীর কেউ মানুষ মনে করে না। যতগুলো মাইগ্রেশন বাইলেটারাল রিলেশনস হইছে আমাদের সব হলো নতজানু চুক্তি। ইউরোপের সাথে যেই চুক্তি হইছে এটা হলো একটা ডিক্টেটরের সাথে ইউরোপের। কারণ ৩৮ মিলিয়ন এটা বিশাল অ্যামাউন্ট। আমাদের জিডিপির ওর তখন ব্যাংকগুলা বাঁচানো জরুরি ছিল। মানুষ বাঁচানো জরুরি ছিল না। ইয়াংরা 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 যৌক্তিক। ইয়াংরা কখনো অযৌক্তিক না। মিডিয়াতে দেখবেন এরা অযৌক্তিক, এদের মাথা খারাপ, এই সেই অনেক কথা। নো, ইয়াংরা যৌক্তিক। ওরা বুঝে শুনে জাপ দেয়। মরলে আমি বাঁচলাম, মরলে আমি মরলাম, বাঁচলে সবারই নিয়ে বাঁচবো। সুন্দর না? ওকে, এখানে আমার একটা ইন্টারেস্টিং জিনিস যেটা জানতে মনে হচ্ছে যে বেটার হবে। তো সেই ক্ষেত্রে ইয়ং জেনারেশন এখন কিন্তু দেখা গেছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের এই সময়টাতে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, বাট এখন এক একজনের মনোভাব এক এক রকম। তো এই ইয়ং জেনারেশন আসার পরে কি যদি আসে সেই ক্ষেত্রে কি মানে পরিবর্তনের সম্ভাবনা আছে?
মানে অ্যাজ এ ক্ষমতায় আসা না হয়তো বা কিছু ওয়ার্ড অফ দি গভর্নমেন্ট বা ওইরকম যদি আসে সেই ক্ষেত্রে কি কোনো সম্ভাবনা আছে কিনা? আমি 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 সাস্টেইন ডেভেলপমেন্টে কোনো কোনো ২-১ বছর ৫ বছরের কোনো বলি না। আমি ওকে। এটা মনে করি না। এটা ইম্পসিবল। আপনি এডুকেশন সিস্টেম কোয়ালিটি চেঞ্জ করবেন? আপনার ৫০ হু, হু। বছরের প্ল্যান নিয়ে হাঁটতে হবে। আপনি জার্মানি 2nd ওয়ার্ল্ড ওয়ারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কিছু শহর ৯০-৯৫% মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ওরা তো ওইটা নিয়ে হাঁটছে। নাকি? ওরা তো অন্য দেশ আইনা এখানে সেট আপ করে নাই। ওরা ওইটা নিয়ে হাঁটছে। আপনার সিটিজেনেরও দায়িত্ব আছে, গভর্নমেন্টেরও দায়িত্ব আছে। আপনি আবার গভর্নমেন্টের ক্যাপাসিটিও আছে। মানে আপনি প্ল্যান করে ছোট, ছোট পদক্ষেপে হাঁটেন। বড় পদক্ষেপে হাঁটতে চাইন না। আমাদের পক্ষে সম্ভব না। আমাদের যেই পরিমাণ কালচারাল হেজিমনি এবং ইকোনমিক হেজিমনি বড়, বড়, বড় শক্তির এখানে খুবই টাফ বড় প্ল্যান নিয়ে হাঁটা। ছোট, ছোট পদক্ষেপে হাঁটেন। ছোট, ছোট নকলটা দূর করছেন। আস্তে, আস্তে অ্যা সিলেবাসটা একটু চেঞ্জ করার চেষ্টা করেন। আমাদের টিচাররা যাতে বাটপারি না করে। টিচাররা তো ন্যাশনাল পলিটিক্সে। টিচাররা এখন কিরণক। পলিটিক্যাল স্লেভ বলি আমি এটাকে। পলিটিক্যাল স্লেভ। টিচারদেরকে কিছু দূরে রাখেন। ছোট, ছোট পদক্ষেপ। বড় পদক্ষেপ এখানে পারবেন না। এটা ৩০ বছর বা ৫০ বছরের প্ল্যান নেন। ছোট পদক্ষেপে এখানে সম্ভব না। কারণ যেই পরিমাণ বাহিরের থেকে চাপ, আবার আমরা নিজেদের দেশে হোল্ড করি না। এখানে অনেক কিছু করা খুব টাফ, খুবই টাফ, চ্যালেঞ্জিং। আমি পলিটিক্যাল সায়েন্সে কখনো বলে নাই যে সাস্টেইন ডেভেলপমেন্ট খুব ইজিলি হবে। এটা খুবই লং টাইমের আপনার সঠিক ব্যক্তির সঠিক জায়গায় বসান। গভর্নেন্সে আপনি মাইগ্রেশন গভর্নেন্সে যখন সোর্স আমার বসায় দেন, তখন আর ওইটা গভর্নেন্স হয় না। তখন ওই এক্সপ্লয়টেশন হয়। তো এটা হলো লম্বা টাইমের ২০ বছর, ৩০ বছর, ৫০ বছরের প্ল্যান। যদি সেফ মাইগ্রেশন নিয়ে কাজ করতে চান, লম্বা টাইমে করতে হবে। আপনার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া উঠে আসছে, বুঝছেন কিনা? লম্বা টাইমে যে আমাদের লোকগুলা আমরা এভাবে আর পাঠাবো না। আমরা নার্স পাঠাবো। আমাদের মারা নার্স পাঠাবে, নার্স জন্ম দিবে। আমাদের মারা সিভিল ইঞ্জিনিয়ার জন্ম দিবে। আমাদের মারা কোয়ান্টাম ইঞ্জিনিয়ার জন্ম দিবে। এটা স্বপ্ন। শুনেন, এটা স্বপ্ন। এটা সিম্পল একটা বিষয় না। স্বপ্ন দেখায় না কেউ। এটা হলো সমস্যা। বালা, বালা কাদের কথা ভাই, কয় কিন্তু বালা কাম করে না। কাদের ভাই অলরেডি আমরা 1 আওয়ার 17 মিনিট কথা বলে ফেলছি। তো আমরা একটু র‍্যাপ আপ করার চেষ্টা করব। তো তার আগে শেষ করার আগে কিছু ১ম এই যেরকম কাদের ভাই আমাদের সাথে অংশগ্রহণ করে তার সব এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা মাইগ্রেশন নিয়ে, ইউরোপিয়ান মাইগ্রেশন নিয়ে সে অনেক কিছুই বলছে যেটা হয়তোবা আল্টিমেট অনেকের ক্ষেত্রে উপকারে আসবে। তবে একটা জিনিস যেটা আমি বলবো, বাংলাদেশের যারা রাজনীতিবিদ, পলিসি মেকার প্লাস হলো যারা যতটুকু যে দিক দিয়ে কন্ট্রিবিউট করতে পারে, বাংলাদেশের যারা মাইগ্রেন্ট আছে বিভিন্ন দেশে অবস্থান করছে তাদেরকে আমরা যা চেষ্টা করব সম্মান, যতটুকু সম্মান ততটুকু দেওয়ার জন্য। কারণ তারা আল্টিমেট আমাদেরই একটা অংশ, বাংলাদেশের আমি বলবো যে মানুষ। তো তাদেরকে আমরা যথাযথ সম্মান, মর্যাদা এবং তাদের অধিকারগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো শেষ করার আগে আমি আরেকটু অ্যাড করব বায়ো বাংলা নিয়ে। বায়ো বাংলা হলো একটা ইনিশিয়েটিভ যেখানে আমরা আমরা মূলত বিজ্ঞান, স্পেশালি সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন এবং আমরা কিছু পলিসি নিয়ে কাজ করে থাকি আমাদের সক্ষমতার লেভেল অনুযায়ী। তো আমরা চেষ্টা করব আরো নতুন কোনো এপিসোড নিয়ে পডকাস্ট করার জন্য। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আবার আমরা আব্দুল কাদের ভাইকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের বায়ু বাংলা টিমকে যারা এটা করার ক্ষেত্রে সফলভাবে এটা করে শেষ করছে, তো তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতন এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ এবং কাদের ভাইকে আবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। মাসুম, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আল্লাহ হাফেজ। আমন্ত্রণের জন্য।